নমস্কার ছাত্রছাত্রীরা, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আজকে আমরা নিট 2025 তার কোশ্চেনটা আমরা সলভ করব। আজকে আমরা তোমাদের সুবিধার্থে বাংলা এবং ইংরাজি উভয় টার্মই ইউজ করব এবং বাংলা ইংরাজি উভয় ভার্সানই এখানে থাকবে। তো চলো আমরা নিট 2025 সালের যে কোশ্চেন হয়েছিল তার প্রথম 20টা প্রশ্ন আজকের এপিসোডে আমরা সলভ করি। তো একদম প্রথমেই আমরা দেখে নিই যে নিটের প্যাটার্নটা কি হয়। তোমরা অনেকেই জানো, কিন্তু আমি আরেকবার একটু রিভাইজ করে দিচ্ছি। তো নিট কিন্তু পরীক্ষাটা হয় পেন পেপারে, যেমন জয়েন্ট এন্ট্রান্স মেইন হয় সিবিটি মোডে, কম্পিউটারে পরীক্ষা দিতে হয়। এখানে কিন্তু তেমন নয়, এখানে অফলাইনে ওএমআর বেসড কোশ্চেন পেপারে তোমাদের অ্যান্সার দিতে হয় এবং পরীক্ষার সময় তোমরা পাও 3 ঘন্টা। এটা কিন্তু আগে লকডাউনের সময় একটু বাড়ানো হয়েছিল। লকডাউনের সময় কোশ্চেন টোটাল সেটা 200টা করে দেওয়া হয়েছিল, কিছু বাড়তি কোশ্চেন ছিল এবং পরীক্ষার টাইমটাও 3 ঘন্টা 20 মিনিট করা হয়েছিল। কিন্তু আবার আগের বছর থেকে মোডটা কিন্তু সেই পুরনো মোডেতেই ফিরে গেছে, অর্থাৎ মোট 180টা কোশ্চেন থাকবে, তার জন্য তোমাদের টাইম থাকবে 3 ঘন্টা। 180টা কোশ্চেন, তার জন্য 180 মিনিট। মোট 720 নম্বরের পরীক্ষা। তোমরা জানো ফিজিক্স থাকে 45টা, অর্থাৎ 45টা কোশ্চেন, কেমিস্ট্রির থাকে 45 কোশ্চেন, আর বায়োলজির থাকে বোটানি জুওলজি মিক্সড করে 90টা কোশ্চেন। প্রতিটা কোশ্চেনের জন্য অ্যালোটেড মার্কস হচ্ছে 4, অর্থাৎ ফিজিক্সে আছে 180 মার্কস, কেমিস্ট্রিতে 180 মার্কস, আর বায়োলজিতে আছে 360 মার্কস। টোটাল 720তে এক্সাম হয়। যদি একটা কারেক্ট অ্যান্সার দাও তার জন্য তোমরা পাবে 4 মার্কস, আর যদি কোনো অ্যান্সার ইনকারেক্ট হয় তার জন্য -1, এবং যদি তুমি অ্যাটেম্প না করো, ছেড়ে দাও, তার জন্য 0, কোনো কিছুই পাবে না তোমরা। এবং অনেকগুলো আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে এক্সামের পেপার হয়, কোশ্চেন পেপার তোমরা বাংলাতেও পাবে, হিন্দিতেও পাবে। তো সাধারণত মে মাসের প্রথম রবিবারে নিট এক্সামটা নেওয়া হয় এবং বর্তমানে এই টাইমিংটা চলছে, দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত পরীক্ষা হয়। কোনো বছরে চেঞ্জ হতে পারে, যদি চেঞ্জ হয় সেরকম কিন্তু এনটিএ গভর্নিং বডি যারা এক্সামটা নেয় তারা কিন্তু জানিয়ে দেবেন যেমন চেঞ্জ হবে সেরকম। তো চলো 2025-এর এবার আমরা কোশ্চেনটা দেখি। 2025-এর ফিজিক্সের কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়েছিল, একটু টাফ ছিল, বরঞ্চ ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন আমরা অনেক ইজি পেয়েছিলাম। সাধারণত কিন্তু মেডিকেলের কোশ্চেন একটু ইজি হয় ফিজিক্সের, ইঞ্জিনিয়ারিং সেকশনের কোশ্চেন একটু টাফ হয়, কিন্তু 2025-এ জিনিসটা একটু উল্টো হয়েছিল। ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেনটা ছিল অনেকটা ইজি, আর মেডিকেলের কোশ্চেনটা একটু ঘুরিয়ে প্রশ্ন হয়েছিল। দেখো আমি সলভ করে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তো আজকে দেখো আমরা আমাদের প্রথম কোশ্চেনটা আমরা দেখি কি বলেছে এখানে। কনসিডার এ ওয়াটার ট্যাঙ্ক শোন ইন দ্য ফিগার, ইট হ্যাজ ওয়ান ওয়াল অ্যাট x = L। তাহলে এখানে এটা একটা ওয়াটার ট্যাঙ্ক, এখানে একটা ওয়াল আছে। টেকেন টু বি ভেরি ওয়াইড ইন দ্য জেড ডিরেকশান। তাহলে জেড ডিরেকশান, এটা এক্স এটা ওয়াই, তাহলে x × y করো। জেড মানে হচ্ছে আপওয়ার্ড ডিরেকশান, মানে জেড অ্যাক্সিস আছে এখানে ওপরের দিকে, আপওয়ার্ড ডিরেকশানে বোর্ড থেকে। When filled with a liquid of surface tension S and density rho, the liquid surface makes angle θ0 with the x-axis and x = L. If y is the height of the surface, then equation of y is, ঠিক আছে। তো বাংলাতে আমি বলে দিচ্ছি, দেখো এখানে একটা জলের ট্যাঙ্ক আছে এবং x = L এতে, মানে এই জায়গাতে এটা আসলে একটা দেওয়াল, এখানে একটা দেওয়াল আছে, আর এখানে এর ভিতরে কি রয়েছে, এর ভিতরে জল আছে, ঠিক আছে। জেড দিকটি খুব চওড়া, মানে এটা একটা জলের ট্যাঙ্ক, এদিকটাও প্রশস্ত বোর্ডের ওপরের দিকে, এদিকটায় অনেক বড় ইনফাইনাইট পর্যন্ত, আর পাশাপাশি হচ্ছে এল পর্যন্ত বিস্তৃত। এক্স অক্ষের সঙ্গে কোণ করে আছে θ0 এবং এটা তোমাদের বলে দিয়েছে। এবার এখানে দেখো, এখানে টোটালটাই কিন্তু সারফেস টেনশন বা পৃষ্ঠটান থেকে আসছে। পৃষ্ঠটানের জন্য তোমরা জানো, যদি খুব ছোট কোনো টিউব হয়, ক্যাপিলারি টিউব হয়, সেখানে কিন্তু লিকুইড ওপরের দিকে উঠে যায়, তরলের আরোহণ হয়, লিকুইডের রাইজ হয়, ঠিক আছে। তো এখানে আমরা জানি যে কোনো কার্ভ সারফেসের না ভিতরে এক্সেস প্রেসার থাকে। তোমরা দেখো, তোমরা পড়েছিলে যদি এরকম বাবল থাকে, কোনো বাবলের ভেতরে কি হয়, এক্সেস প্রেসার থাকে ΔP। এটা সারফেস টেনশনের জন্য হয়। সারফেস টেনশনের জন্য কি হয় না, কোনো লিকুইড সারফেস সবসময় তার এরিয়াটা কম করতে চায়, ক্ষেত্রফল কম করতে চায়, ফলে এই কনকেভ তলেতে প্রেসারটা বাড়তি হয় কনভেক্স তলের থেকে, ঠিক আছে। তাহলে যদি এটা একটা কোনো লিকুইডের সারফেস হয়, এখানে এক্সেস প্রেসার থাকবে এদিকের তুলনায়, ঠিক আছে। এয়ারের প্রেসার এখানে এক্সেস হবে এদিকের তুলনাতে। তো
তো এখানে একটা ইকুয়েশন হয়, তাকে আমরা বলি কি ল্যাপ্লাসের ইকুয়েশন। ল্যাপ্লাসের ইকুয়েশন কি বলছে যদি এরকম কোনো কার্ভ সারফেস হয়, সেখানে যে এক্সেস প্রেসারটা থাকবে, এক্সেস প্রেসার কোন দিকে কাজ করবে, এই দিকে একটা এক্সেস প্রেসার কাজ করবে, তাকে লিখছি ধরো ডেল্টা পি। ঠিক আছে, এই এক্সেস প্রেসারটা বলছে তাদের কার্ভেচারের সঙ্গে একটা রিলেশন রয়েছে, তাকে বলে ল্যাপ্লাসের ইকুয়েশন। ল্যাপ্লাসের ইকুয়েশন অনুসারে এই এক্সেস প্রেসার ডেল্টা পি সেটা ইকুয়ালস টু হয় সারফেস টেনশন এস ইন্টু 1/r1 প্লাস 1/r2। ঠিক আছে, তাহলে ল্যাপ্লাসের ইকুয়েশন অনুসারে এক্সেস প্রেসার ডেল্টা পি সেটা হয় কি এস ইন্টু 1/r1 প্লাস হচ্ছে 1/r2। এখন 1/r1 1/r2 কি? 1/r1 1/r2 হচ্ছে r1 r2গুলো হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। ধরো এরকম একটা তল আছে, এরকম একটা তল রয়েছে, এই দিকে রেডিয়াস অফ কার্ভেচারটা ধরো r1 আর এদিকে রেডিয়াস অফ কার্ভেচারটা ধরো r2, মানে 3D কিন্তু ধরো এটা চোঙের মতো, তাহলে এদিকে রেডিয়াস অফ কার্ভেচার r1, এদিকে r2। এখন জেড ডিরেকশানে এটা বলেছে কি অনেক বড় জেড ডিরেকশানে, তাহলে r2 কি হবে? r2 হবে টেন্স টু ইনফিনিটি। ঠিক আছে, r2 টেন্স টু ইনফিনিটি হবে। কেন? দেখো এইদিকে কার্ভেচারটা নেই, এইদিকে কার্ভ আছে, এদিকে কার্ভ আছে, জেড ডিরেকশানে কার্ভেচারটা নেই, সেই জন্য r2 হচ্ছে টেন্স টু ইনফিনিটি। r2 যদি টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে ডেল্টা পি আমরা কি লিখতে পারি? এক্সেস প্রেসার। কোন দিকে এক্সেস প্রেসারটা আছে? কনকেভ সারফেসে। তাহলে এক্সেস প্রেসার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এস ইন্টু কি 1/r1। ঠিক আছে, তাহলে কি হলো আমাদের এখানে এক্সেস প্রেসারের ইকুয়েশন আমরা পেলাম। কোথা থেকে পেলাম? এই ইকুয়েশনটা থেকে। এই ইকুয়েশনটাকে আমরা বলি কি ল্যাপ্লাসের ইকুয়েশন। এই ল্যাপ্লাসের ইকুয়েশন থেকে আমরা পেলাম কি এক্সেস প্রেসার সেটা ইকুয়ালস টু কি এক্সেস প্রেসার ইকুয়ালস টু পেলাম এস ইন্টু 1/r1। ঠিক আছে, এইবার এটাকে আমি লিখে দিই এখানে, তাহলে এক্সেস প্রেসার ডেল্টা পি ইকুয়ালস টু এস ইন্টু 1/r1। এবার এই কার্ভেচার যেটা r1 সেটা কি হয়? এখানে দেখো ওয়াই এক্সে এটা হচ্ছে স্লোপ। ঠিক আছে, এই গ্রাফের স্লোপ কি ডিওয়াই ডিএক্স। এবার গ্রাফটা যেহেতু বেঁকেছে, তো স্লোপটাও কিন্তু ক্রমাগত চেঞ্জ হয়েছে। তাহলে স্লোপের যেটা রেট অফ চেঞ্জ অফ স্লোপ সেটা কিন্তু এই রেডিয়াস অফ কার্ভেচারের সঙ্গে ইকুয়াল হয়। তাহলে এখানে আমি r1 সমান লিখতে পারি, r1 কি রেডিয়াস অফ কার্ভেচার, সেটা কি লিখতে পারি? স্লোপ কি ছিল? ডিওয়াই ডিএক্স। স্লোপ আবার চেঞ্জ হয়েছে কার্ভ হওয়ার জন্যে, তাহলে তার চেঞ্জের রেট কি ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তাহলে r1 সমান কি লিখতে পারি? ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স। তাহলে এটা ইকুয়ালস টু কী হয়ে যাবে? d2y dx2। এটা যদি আমরা এখানে বসিয়ে দিই, ল্যাপ্লাসের ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা লিখতে পারি এক্সেস প্রেসার ডেল্টা পি ইকুয়ালস টু কি লিখতে পারি? এস ইন্টু d2y dx2। ঠিক আছে, তাহলে ল্যাপ্লাসের ইকুয়েশন থেকে আমরা লিখতে পারলাম ডেল্টা পি ইকুয়ালস টু এস ইন্টু d2y dx2। এটা হলো, আমি এই জায়গাটা এখন মুছে দিই। এবার তুমি দেখো এক্সেস প্রেসারটা তোমরা দেখো কাজ করছে কোন দিকে? এই দিকে কাজ করছে, কার্ভ সারফেসে, আপওয়ার্ড ডিরেকশানে। তার জন্য কি হয়েছে? এই তরলের তলটা ওপরের দিকে উঠেছে। তাহলে এই যে আপওয়ার্ড যেটা থ্রাস্ট আছে বা আপওয়ার্ড ফোর্স আছে, তাকে ব্যালেন্স করেছে কি তরলের চাপ। নিচের দিকে তরলের চাপ, তরলের ওয়েটটা, তরলের চাপের রাশিমালা কি হয়? আমরা জানি পি ইকুয়ালস টু হয় কি এইচ রো জি। তাহলে তরলের ওয়েটের জন্য যে নিচের দিকে চাপ পড়ছে, সারফেস টেনশনের জন্য উপরের দিকে একটা এক্সেস প্রেসার আছে, সেটা কি? সেটার ভ্যালু হলো এটা ডেল্টা পি। ঠিক আছে, সেটার ভ্যালু হয়েছে কত? ডেল্টা পি। ডেল্টা পিটা আমি এখানে লিখেছি, এটা তার ভ্যালু হয়। আর নিচের দিকে চাপ কত আছে? এইচ রো জি। এখন এইচ কত? এইচ হচ্ছে ইকুয়েশন অনুসারে হাইটকে ধরা হচ্ছে ওয়াই, তাহলে এইচকে আমরা লিখতে পারি কি এক্ষেত্রে ওয়াই রো জি। তাহলে কেসটা কি হলো? ওপরের দিকে সারফেস টেনশনের জন্য প্রেসারটা হলো এটা এস ইন্টু d2y dx2, আর নিচের দিকে তরলের ওয়েটের জন্য প্রেসার হলো কি ওয়াই রো জি। তাহলে এই দুটোকে আমরা ইকুয়াল করে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি এস ইন্টু d2y dx2 ইকুয়ালস টু ওয়াই রো জি। এবার এখানে দেখো ইকুয়েশান চেয়েছে অনেকগুলো, তাহলে কোন ইকুয়েশানটা ঠিক হচ্ছে? সব জায়গায় চেয়েছে d2y dx2। তাহলে এখান থেকে যদি আমরা বের করি d2y dx2, সেটা ইকুয়ালস টু এসটা দেখো নিচে চলে যাচ্ছে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? ওয়াই বাই এস ইন্টু ওয়াই রোজি বাই এস। ঠিক আছে, মানে রোজি বাই এখান থেকে নামছে হচ্ছে এস ইন্টু ওয়াই।
রো জি ইন্টু ওয়াই বাই এস। কোন অপশানে রয়েছে? দেখো অপশান 2তে আছে। এই জায়গাটা আমি মুছে দিই। দেখো আমি যে অ্যান্সারটা আমাদের বেরোলো সেটা দেখো অপশান 2 এর সঙ্গে কারেক্ট। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 2। দেখো নর্মালি বইগুলোতে কিন্তু এখানে কার্ভ সারফেসে এক্সেস প্রেসারের জন্য ল্যাপ্লাসের ইকুয়েশন লেখা থাকে না, ঠিক আছে, নর্মাল টেক্সট বইগুলোতে। এটা 2025-এই ইন্ট্রোডিউস করা হয়েছে। তোমরা কিন্তু সারফেস টেনশানে কার্ভ সারফেসের জন্য যে এক্সেস প্রেসার তৈরি হয় তার জন্য ল্যাপ্লাসের ইকুয়েশনটা তোমরা কিন্তু একটু পড়ে নিও। সেটা থেকে কিন্তু বাবলের ভেতরের এক্সেস প্রেসারটাও ক্যালকুলেশন করা যায়। তাহলে একটা নতুন জিনিস আমরা শিখলাম 2025-এর কোশ্চেন থেকে, সারফেস টেনশানে ল্যাপ্লাসের ইকুয়েশন। এরপরে দেখো নেক্সট কোশ্চেন আমরা দেখি। এখানে একটা মাইক্রোস্কোপের প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, একটা মাইক্রোস্কোপ রয়েছে। মাইক্রোস্কোপের কি বলে দিয়েছে চলো আমরা দেখি। একটা মাইক্রোস্কোপের ফোকাল লেন্থ বলে দিয়েছে 2 সেন্টিমিটার, ঠিক আছে, ফোকাল লেন্থ বলে দিয়েছে, মানে ওটা কি হচ্ছে, ওটা হচ্ছে তোমার FO, ঠিক আছে, অবজেক্টিভের ফোকাল লেন্থ। আইপিসের ফোকাল লেন্থ বলে দিয়েছে সেটা হচ্ছে 4 সেমি। আইপিস মানে ওটা হচ্ছে FE, ঠিক আছে। তাহলে 2 সেমি এটা বলে দিয়েছে অবজেক্টিভের, তাহলে এটা হচ্ছে FO। আচ্ছা, এটা বলে দিয়েছে কি আইপিসের, তাহলে এটা বলেছে FE, তাহলে FO হচ্ছে 2 সেমি, FE হচ্ছে 4 সেমি, ঠিক আছে। ডিস্টিংক্ট ভিশনের জন্য যে লেন্থটা সেটা হচ্ছে 25 সেমি, তার মানে 25 সেমি। এইখানটা হচ্ছে 25 সেমি, এটা বলে দিয়েছে কি ক্যাপিটাল D, ঠিক আছে। আর লেন্থকে আমরা কি লিখি, ক্যাপিটাল L, সেটা বলে দিয়েছে 40 সেমি, এটাকে বলে দিয়েছে কি ক্যাপিটাল L 40 সেমি। কি চেয়েছে? অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বা ম্যাগনিফিকেশান। অনুবীক্ষণ যন্ত্রের ম্যাগনিফিকেশানের ক্যাপিটাল M বা স্মল m যদি তোমরা লেখো, কি ফর্মুলা, L/FO ইন্টু কি D/FE, L/FO ইন্টু D/FE। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে টেক্সট বই থেকে। একটা ফর্মুলার খাতা আমি বানাতে বলেছিলাম, তাতে কিন্তু তুলে নেবে এগুলো। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, সবই দেখো সেন্টিমিটারে বলা আছে, তাহলে L কত, L হচ্ছে 40, ঠিক আছে। FO কত, FO হচ্ছে 2 ইন্টু D কত 25, আর FE কত, FE হচ্ছে 4। তাহলে দেখো কাটাকাটি হলো 4 40 কাটাকাটি করে এখানে হচ্ছে 10, 2 এর সঙ্গে 10 কাটছি হলো 5 ইন্টু 25, তাহলে ম্যাগনিফিকেশান বেরোলো কি 125। এখন 125 কোথায় রয়েছে? অপশান 2তে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো কি অপশান 2। চলো এবার আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন দেখো, বেশ একটু লেন্দি প্রশ্ন, আমাদের একটু পড়তে হবে ধৈর্য ধরে। তো কি বলেছে, অ্যান ইলেকট্রনের মাস চার্জ সব বলে দিয়েছে, মুভিং উইথ স্পিড, ইলেকট্রনের স্পিড বলে দিয়েছে, ইজ ইনজেক্টেড ইন্টু এ ম্যাগনেটিক ফিল্ড বি, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বলা আছে, পারপেন্ডিকুলার টু ইটস ডিরেকশন অফ মোশন, ঠিক আছে। উই উইশ টু অ্যাপ্লাই অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই টুগেদার উইথ ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই আছে। সো দ্যাট দি ইলেকট্রন ডাজ নট ডিফ্লেক্ট ফ্রম দি পাথ। এখন ইলেকট্রনের ডিফ্লেকশন হচ্ছে না। পুরো গল্পটাই কিসের? পুরো গল্পটা তোমার যদি মনে থাকে সেটা হচ্ছে বেক ফিল্টারের গল্প বা ভেলোসিটি সিলেক্টার। তোমরা থিওরিতে পড়েছো ভেলোসিটি সিলেক্টার। এই প্রসেসটা দিয়ে আমরা কি করি, কোনো চার্জ পার্টিকেলের ভেলোসিটি মাপি। ভাবো একটা প্রোটন মুভ করছে, একটা আলফা পার্টিকেল মুভ করছে, তার ভেলোসিটি মাপতে হবে। তো এই থিওরির সাহায্যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের রেশিও থেকে আমরা কিন্তু ভেলোসিটি বের করি। সেই জন্য এটাকে বলা হয় কি, বাংলাতে বলা হয় বেক ফিল্টার, ইংরাজিতে বলে ভেলোসিটি সিলেক্টর। তো এখানে দেখো বাংলায় কোশ্চেনটা দেওয়া রয়েছে, এবং এই ক্ষেত্রে তোমরা জানো ছবিটা কেমন হয়। ছবিটা ধরো, আমি প্রথমে ছবিটাকে একটু থিওরিটা বোঝাই, ঠিক আছে। কোনো একটা চার্জ পার্টিকেল যদি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড বোধ জায়গায় থাকে, সেখানে লোরেঞ্জ ফোর্স কাজ করে। লোরেঞ্জ ফোর্সের এখন হচ্ছে দুটো পার্ট। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড চার্জ পার্টিকেলের ওপর ফোর্স অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে কিউই। কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করে? ইলেকট্রিক ফিল্ডের দিকে, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করে? যেন ভেলোসিটি আর যেটা ম্যাগনেটিক ফিল্ড তার পারপেন্ডিকুলার দিকে ফোর্স অ্যাপ্লাই করে। ইকুয়েশন তোমরা জানো, কিউ ইন্টু ভি ক্রস বি, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল ফোর্স কোনো চার্জ পার্টিকেল যদি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডে থাকে। এখন বেক ফিল্টারের ক্ষেত্রে কি করা হয়? বেক ফিল্টারের ক্ষেত্রে এরকম একটা করা হয়, ধরো এক্স ওয়াই এবং জেড ডিরেকশান নিচ্ছি, ঠিক আছে। ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আমি থিওরিটা বলছি কিন্তু জেড অ্যাক্সিস। ইকুয়েশনটা বের করে তারপর আমরা অঙ্কে যাব, ঠিক আছে। এই বেক ফিল্টারের ক্ষেত্রে কি করা হয়, এই অ্যাক্সিস বরাবর, ধরো জেড অ্যাক্সিস বরাবর
একটা চার্জ পার্টিকেলকে মুভ করানো হয়, ধরো এর ভেলোসিটি হচ্ছে ভি, ঠিক আছে, চার্জ পার্টিকেলকে মুভ করানো হয়। এবার ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়, ধরো এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড দিয়েছি আমরা ই, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি আমরা বি। তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড এদিকে দেওয়া হয়, এখন চার্জ পার্টিকেলের উপর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করে? ইলেকট্রিক ফিল্ডের দিকে। তাহলে চার্জ পার্টিকেলটা কী করবে? ইলেকট্রিক ফিল্ডের ওপরে এই দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে এইটার ভ্যালু হবে কি কিউই। তাহলে ইলেকট্রিক ফিল্ড কী করলো? চার্জ পার্টিকেলটার ওপর ওর দিকে ফোর্স অ্যাপ্লাই করলো। ম্যাগনেটিক ফিল্ড কী করবে? অন্য কালার একটু আমি ইউজ করি। ম্যাগনেটিক ফিল্ড কী করে? ভি ক্রস বি এর দিকে। দেখো এটা ভি আর এটা বি, ভি ক্রস বি, ডান পাকে স্ক্রু দেখো ইনওয়ার্ড হচ্ছে, তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, সেটা ভি ইন কিউ ইন্টু ভি ক্রস বি। এখন ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90, তাহলে কিউ ইন্টু ভি ক্রস বিটা কী হয়ে যাবে? কিউ ভিবি। তাহলে এটার ভ্যালু হবে কি? কিউ ভিবি। এখন বলা হয়েছে টোটাল সিস্টেমটা এমন রেখেছি যে কোনো ডিফ্লেকশান হয়নি, মানে ইলেকট্রিক যে চার্জটা রয়েছে, যে চার্জ পার্টিকেলটা রয়েছে, সেটা কিন্তু স্ট্রেট চলে যাচ্ছে। তার মানে কি? ইলেকট্রিক ফিল্ড যে ফোর্স অ্যাপ্লাই করছে আর ম্যাগনেটিক ফিল্ড যে ফোর্স অ্যাপ্লাই করছে, সে দুটো হচ্ছে ইকুয়াল। তাহলে এখানে আমরা লিখতে পারি এরকম বেক ফিল্টারের ইকুয়েশান থাকে যে কিউই ইকুয়েস টু কিউ ভিবি, ঠিক আছে। তাহলে দুদিকে কী হচ্ছে? কিউ কেটে যাচ্ছে। এবার আমাদের এখানে কি বের করতে বলেছে? আমাদের এখানে বের করতে বলেছে ম্যাগনেটিক ফিল্ড বি, ঠিক আছে। আমাদের এখানে বের করতে বলেছে ইলেকট্রিক ফিল্ড ই বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা ইকুয়েশনটা পেয়ে গেছি, ই ইকুয়ালস টু ভিবি হয়। এবং আরেকটা জিনিস আমরা এখানে দেখছি, দেখো এখানে ডিরেকশানটা কি বলেছে, এখানে ই বি এর সঙ্গে লম্ব এবং তার ভ্যালু, ঠিক আছে। এখানে ডিরেকশানের কথা তো এমনি আলাদা করে কিছু বলেনি, ঠিক আছে। ই আর বি এর লম্ব হবে সেটা তো আমরা বুঝতেই পারছি, ই এর ভ্যালুটা আমরা বের করে ফেলি, ঠিক আছে। ভি কত বলেছে? ভি বলেছে কি C/100, ভি এর ভ্যালু বলেছে C/100 ইন্টু বি। বি এর ভ্যালু কত বলা আছে? বি বলা আছে কি 9 ইন্টু 10⁸, 9 ইন্টু 10⁴ টেসলা। তাহলে 9 ইন্টু 10⁻⁻⁴। এই জায়গাটা মুছে ফেলি, কারণ এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। 9 ইন্টু 10⁻⁴, তার মানে ই ইকাস টু হচ্ছে, ই ইকাস টু সি এর ভ্যালু বসাই, সি ইকাস টু কি 3 ইন্টু 10⁸, তাহলে 3 ইন্টু 10⁻⁸/100 ইন্টু 9 ইন্টু 10⁻⁻⁴, ঠিক আছে। 3 আর 9 যদি গুণ করি, 3 9 কত হচ্ছে 27 ইন্টু 10 এর পাওয়ারগুলোকে একটু ক্যালকুলেশন করো, 10⁻⁸, 10⁻⁴, উপরে কত থাকবে 10⁴, নিচে আবার 10² দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে কি 10⁻²। ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি হয়? ভোল্ট পার মিটার। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 27 ইন্টু 10⁻² ভোল্ট পার মিটার। আর কি হয়? বেক ফিল্টারের সেট আপটা তোমরা দেখলে যে ই আর বি পরস্পর লম্ব হলেই সম্ভব যে দুটো ফোর্স ইকুয়াল এবং অপোজিট হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 2। আলাদা কালার করে দিই একটু, অপশান 2টা হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলো এবার আমরা যাব আমাদের নেক্সট প্রশ্নে। কি বলেছে দেখো, বলেছে এখানে একটা নততলের অঙ্ক বলেছে, ঠিক আছে, ইনক্লাইন্ড প্লেন। তো সেখানে কি বলেছে? দুটো নততল আছে প্রশ্নে বলা আছে, এবং নতিকোণ কত? নতিকোণ হচ্ছে 45 ডিগ্রি। এদের মধ্যে একটা রাফ আছে এবং একটা স্মুথ আছে, ঠিক আছে, একটা অমসৃণ আর একটা মসৃণ রয়েছে। তো বস্তুটা কি হচ্ছে? পিছলে নামছে। মসৃণ নততল বরাবর নামতে যা সময় লাগে, অমসৃণ নততল বরাবর তোমরা জানো অ্যাক্সিলারেশন কমে যাবে, তো তার দ্বিগুণ সময় লাগে, ঠিক আছে। তো ঘর্ষণ মূলাঙ্ক যদি মিউকে হয়, তাহলে ঘর্ষণ মূলাঙ্কের ভ্যালু চেয়েছে, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন মিউকে, তার ভ্যালু চেয়েছে। আমি একটুখানি তোমাদের বলে দিই থিওরির জায়গাটা, যে নততলের মসৃণ এবং নততল অমসৃণ হলে তোমার অ্যাক্সিলারেশন কি হয়? ধরো এখানে একটা নততল রয়েছে, এখানে একটা নততল আছে, ধরছি যে আমরা নততলটা মসৃণ, ঠিক আছে, নততলকে ধরছি আমরা কি মসৃণ, এই অ্যাঙ্গেলটা ধরছি থিটা, তাহলে এইদিকে বল কাজ করছে কত? এমজি। এমজির দুটো কম্পোনেন্ট হবে, এইটা হচ্ছে কি এমজি কস থিটা, এই দিকের কম্পোনেন্ট কি
এম জি সাইন থিটা, আর কোনো ফোর্স এখানে নেই। এদিকে কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এম জি সাইন থিটা, এটা মসৃণ নততল, স্মুথ ইনক্লাইন প্লেন, তার জন্য যদি এটা পড়ে তাহলে এখানে অ্যাক্সিলারেশন কত হবে, অ্যাক্সিলারেশন যেন ফোর্স বাই মাস, এখানে টোটাল ফোর্স নিচের দিকে হচ্ছে এটা, তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এম ইকুয়ালস টু কী হয়, জি সাইন থিটা। আমরা এটা জানি মসৃণ নততল বরাবর যখন কোনো বস্তু পিছলে পড়ে তখন তার ত্বরণ বা অ্যাক্সিলারেশন হয় জি সাইন থিটা, এটা আমরা সবাই জানি, এটা মনে রাখবে, আমি ছবিটা পরে মুছে দেবো ক্যালকুলেশনের জন্য। এখন যদি অমসৃণ নততল হয়, দেখো থিওরিটা আমি বোঝাচ্ছি বলে আমি এটা বলছি, না হলে এর পরের স্টেপ থেকেও কিন্তু অঙ্ক করা যায়। ধরো এখানে এটা এবার একটা অমসৃণ নততল, অ্যাঙ্গেলটা থিটা একই ধরলাম, এদিকে বস্তুর ওজন কাজ করছে এমজি, এমজির দুটো কম্পোনেন্ট, এমজি থিটা অ্যাঙ্গেলে কম্পোনেন্ট হচ্ছে এমজি কস থিটা, নততল বরাবর কম্পোনেন্ট কত হচ্ছে এমজি সাইন থিটা, ঠিক আছে, এটা এমজি সাইন থিটা, এটা এমজি কস থিটা। এখন এদিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করছে, রিয়াকশান কাজ করছে, রিয়াকশানটাকে ধরছি এন, তাহলে রিয়াকশানটা কী হবে, এটার সঙ্গে ইকুয়াল হবে, তাহলে রিয়াকশান এন ইকুয়ালস টু কি এমজি কস থিটা। ফ্রিকশান কোন দিকে কাজ করবে, ফ্রিকশানটা একটু কালারটা আলাদা করে দিই, ফ্রিকশান কাজ করবে এদিকে, নততল বরাবর যখন পড়ছে, এখানে ফ্রিকশান ছিল না কারণ এটা মসৃণ ছিল, এটা অমসৃণ রাফ, ফ্রিকশান কাজ করছে ওদিকে, ফ্রিকশান হচ্ছে এফ, ফ্রিকশান এফ ইকুয়ালস টু তোমরা কি জানো, ফ্রিকশান এফ ইকুয়ালস টু আমাদের ফর্মুলা আছে মিউ এন, মিউ হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশান, গতি ঘর্ষণ চলঘর্ষণ গুণাঙ্ক, তাহলে এন এর যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে হচ্ছে কি মিউ এমজি কস থিটা। তাহলে এদিকে এদিকে দেখো দুটো ফোর্স আছে, ঠিক আছে, দুটো ফোর্স আছে, একটা হচ্ছে নিচের দিকে ফোর্স কাজ করছে এমজি সাইন থিটা, আর ওপরের দিকে আপওয়ার্ড একটা ফোর্স কাজ করছে ফ্রিকশানের জন্য, সেটা হচ্ছে মিউ এমজি কস থিটা। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স নিচের দিকে কত কাজ করবে, রেজাল্ট্যান্ট ফোর্স যেটা কাজ করবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা। তাহলে নিচের দিকে রেজাল্ট্যান্ট ফোর্স কাজ করছে এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটা। এখন কেউ যদি এখানে অ্যাক্সিলারেশন বেস করতে হয়, অ্যাক্সিলারেশন যেন টোটাল ফোর্সকে কী করতে হয়, মাস দিয়ে ভাগ করতে হয়, টোটাল ফোর্সকে যদি মাস দিয়ে এখানে ভাগ করে দিই তাহলে দেখো এমগুলো কেটে যাবে, তাহলে নিচের দিকে অ্যাক্সিলারেশন এই ক্ষেত্রে কী হবে, জি সাইন থিটা মাইনাস, এখানে দুবার মিউ হয়ে গেছে, জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে অ্যাক্সিলারেশন কী হবে, এর ক্ষেত্রে অ্যাক্সিলারেশন এ হবে, এমটা কেটে গেল, জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে অ্যাক্সিলারেশন হলো স্মুথ সারফেসে অ্যাক্সিলারেশন হলো কি জি সাইন থিটা, আর রাফ সারফেসে অ্যাক্সিলারেশন হলো জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, ঠিক আছে। তাহলে আমি দেখো এই জায়গাটাকে আমি মুছে দিই, ঠিক আছে, আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, স্মুথ আর রাফের শুধু অ্যাক্সিলারেশনটা আমরা নেবো, মনে রেখে দেবো, এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে জি সাইন থিটা, এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে জি কমন নিলে জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, ঠিক আছে। এটা আমি মুছে দিচ্ছি, তো আমি এখানে একটু লিখে নিচ্ছি কি কি হচ্ছে, স্মুথ সারফেস, সেখানে অ্যাক্সিলারেশন কি, সেখানে অ্যাক্সিলারেশন হচ্ছে জি সাইন থিটা, ঠিক আছে। রাফ সারফেস সেখানে অ্যাক্সিলারেশন কি জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এটা মনে রেখে দেয় ছেলেরা, ঠিক আছে, এটা মেমোরাইজ করে রাখে এমনিতেই, তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়। আমি কেসটা একটু বুঝিয়ে দিলাম। তাহলে অ্যাক্সিলারেশন এখানে জি সাইন থিটা, এখানে অ্যাক্সিলারেশন জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এবার নততলের দৈর্ঘ্য তো দু জায়গাতেই সেম, নততলের দৈর্ঘ্য দেখো এখানে বলে দিয়েছে এল, বাংলা কোশ্চেনে বলেনি, ইংরেজি কোশ্চেনে বলে দিয়েছে ক্যাপিটাল এল। এখন ক্যাপিটাল এল দৈর্ঘ্য যেতে কোন ফর্মুলা ইউজ করবো আমরা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন নততল ধরো এরকম ছিল, নততলের ওপর থেকে যখন বস্তুকে ছেড়েছিল তখন ইউ কত ছিল, 0, তাহলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি টার্মটা 0 হয়ে গেল, থাকলো কি হাফ এটি স্কোয়ার, হাফ এ মানে হচ্ছে এটা জি সাইন থিটা ইন্টু কি টি স্কোয়ার, টাইম লেগেছে ধরো টি টাইম লেগেছে, তাহলে টি স্কোয়ার। এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন। কার ক্ষেত্রে এটা হলো আমাদের স্মুথ সারফেসের ক্ষেত্রে। তাহলে স্মুথ সারফেসে এল ইকুয়ালস টু এটা আমাদের বেরোলো হাফ জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। এখন রাফ সারফেসে যদি কেউ বের করি তাহলে এল ইকুয়ালস টু কত বেরোবে, এল ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার, একই ইকুয়েশন, তাহলে হাফ জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটা হলো এ, হাফ এ
ইন্টু টি স্কোয়ার। এখন টাইমটা কি বলেছে, রাফ সারফেসে টাইম লাগে দ্বিগুণ, তাহলে এখানে টাইম যদি লাগে টি, ওখানে টাইম লেগেছে 2t, তাহলে এখানে কি হয়ে যাবে, হাফ এটি স্কোয়ারে হয়ে যাবে কি 2t স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে ইকুয়েশান হলো কি, এটা 1 নম্বর ইকুয়েশান হলো স্মুথের ক্ষেত্রে, এটা 2 নম্বর ইকুয়েশান হলো রাফ সারফেসের ক্ষেত্রে। ঠিক আছে, এখন যদি আমরা 1 আর 2 যদি ডিভাইড করি, কেন আমাদের কি চেয়েছে, মিউটা চেয়েছে। দেখো 1 আর 2 যদি ডিভাইড করি তাহলে প্রচুর রাশিগুলো কেটে যাবে, হাফ টি স্কোয়ার এগুলো কেটে যাবে, বা দুটো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করলেও হয়। তাহলে দুটো যদি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল করি, ঠিক আছে, দেখো হাফ টি স্কোয়ার দুদিকেই কেটে যাচ্ছে, জি কেটে যাচ্ছে, তাহলে এদিকে পড়ে থাকছে সাইন থিটা। তাহলে ফ্রম 1 and 2 ইকুয়েশন 1 and 2 আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু, এদিক থেকে থাকলো সাইন থিটা, হাফ জি টি স্কোয়ার কেটে গেল, এখানে হাফ জি টি স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কি থাকবে 2a স্কোয়ার, মানে এখানে পড়ে থাকবে হচ্ছে 4 ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি পড়ে রয়েছে, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে পড়ে আছে এই দুটো ইকুয়েশন থেকে কি পেলাম, সাইন থিটা মাইনাস ইকুয়ালস টু হচ্ছে 4 ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ঠিক আছে, চলো ওটাকে আমরা একটু সিম্পলিফাই করি, এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে মিউ বের করতে হবে আমাদের। ঠিক আছে, তো এখান থেকে যদি এটাকে সলভ করি, আমরা ব্র্যাকেট তুলে দিলাম, এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে কি হয়ে যাচ্ছে 4 মিউ কস থিটা, 4 মিউ কস থিটা ইকুয়ালস টু কি, এদিকে থাকছে 4 সাইন থিটা, এদিক থেকে একটা সাইন থিটা ওদিকে নিয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছে কি 3 সাইন থিটা, 3 সাইন থিটা। ঠিক আছে, 4 মিউ কস থিটা ইকুয়ালস টু 3 সাইন থিটা, তাহলে মিউ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে 3/4 সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু, তোমরা কি জানো হয় ট্যান থিটা। এখন থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু এখানে বলা আছে কি 45 ডিগ্রি থিটার ভ্যালু, সেটা যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 3/4, ট্যান 45 কত হয় 1, তাহলে এটা হয়ে গেল কি 3/4। এখন যদি 3/4 হয়, দেখো ওপর নিচে যদি 25 দিয়ে গুণ করো তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 25 75/100, মানে হচ্ছে 0.75। কোন অপশানে রয়েছে 0.75, সেটা হচ্ছে অপশান 4। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান 4। ঠিক আছে, এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশান 4। এবার চলো আমরা যাব আমাদের নেক্সট কোশ্চেনে। কি বলেছে দেখো, বলেছে দুটি অভিন্ন গাড়ি রয়েছে, মানে একই রকমের দুটো গাড়ি আছে এ আর বি, তাদের কাইনেটিক এনার্জি বলে দিয়েছে 100 জুল আর 225 জুল। ঠিক আছে, দুটোর কাইনেটিক এনার্জি বলে দেওয়া আছে। ব্রেক চাপার পরে এ গাড়িটি কত যায় সেটা বলে দিয়েছে 100 মিটার, বি গাড়িটি যায় 100 না 1000 মিটার, আর 1500 মিটার যায় এটা। দুটো গাড়ির বেগ দ্বারা প্রযুক্ত বল যদি এফ এ এবং এফ বি হয় তাহলে কি হবে। ঠিক আছে, তাহলে একটা গাড়ি যাচ্ছিল একটা স্পিড নিয়ে, ব্রেক কষা হয়েছে, গাড়িটা কিছু দূর গিয়ে থামিয়েছে, কিছুটা দূরে গিয়ে থেমেছে, তাহলে কি হয়েছে এখানে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হচ্ছে ওয়ার্ক ডান। এই অঙ্কটা কৃতকার্য সমান গতিশক্তি সমান হচ্ছে কৃতকার্য। তাহলে এই অঙ্কটা কি অঙ্ক, নিউমেরিক্যালটার ক্যাচ লাইন যেটা মেন আমাদের ধরতে হবে সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি ছিল, গাড়িটা চলছিল তার জন্য যে কাইনেটিক এনার্জিটা ছিল সেটা সমান হচ্ছে ওয়ার্ক ডান ডব্লিউ। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হচ্ছে ওয়ার্ক ডান ডব্লিউ। এবার 1 নম্বর গাড়িটার ক্ষেত্রে, ফার্স্ট গাড়িটার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত বলা আছে, এ গাড়ির ক্ষেত্রে এ গাড়ির ক্ষেত্রে কাইনেটিক এনার্জি বলা আছে, ভালো করে দাঁড়াও লিখে দিই, এ গাড়ির ক্ষেত্রে কাইনেটিক এনার্জি বলা আছে কত 100। তার মানে 100 ইকুয়ালস টু, ধরো এ গাড়িকে থামাতে ফোর্স লাগে এফ এ, তাহলে এফ এ ইন্টু এফ এ গাড়িটা কত দূর গিয়ে থামে সেটা হচ্ছে 1000। এটা হলো এ গাড়ির ক্ষেত্রে ইকুয়েশান। একই রকমভাবে যদি আমরা বি গাড়ির ক্ষেত্রে ইকুয়েশান লিখি, বি গাড়ির ক্ষেত্রে হয়ে যাবে কি 225, এটা ছিল তার কাইনেটিক এনার্জি। ওয়ার্ক ডান কত, আমরা ফোর্সটা ধরছি বি গাড়ির ক্ষেত্রে যে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে সেটা ধরছি আমরা এফ সাফিক্স বি, তাহলে এফ বি ইন্টু গাড়ি কত দূরে গিয়ে থেমেছে 1500 মিটার, তাহলে 1500, এটা হলো 2 নম্বর ইকুয়েশান। তাহলে মেন ইকুয়েশানটা কি, এটা বি গাড়ির ক্ষেত্রে, ঠিক আছে, এটা বি গাড়ি, এটা এ গাড়ি। তাহলে ফার্স্ট গাড়ির ক্ষেত্রে এটা ইকুয়েশান, সেকেন্ড গাড়ির ক্ষেত্রে ওটা ইকুয়েশান, এটা ধরো দিয়ে দিলাম আমি 1 নম্বর ইকুয়েশান। ঠিক আছে, এবার আমাদের কী চেয়েছে কোশ্চেনে, এফ এ বাই এফ বি চেয়েছে, তাহলে 1 আর 2 দুটো ইকুয়েশানকে বাই করে দিই। তাহলে আমরা এখানে করছি ইকুয়েশান 1 ডিভাইডেড বাই ইকুয়েশান 2,
তাহলে লেফট হ্যান্ড সাইডে কি চলে আসছে? লেফট হ্যান্ড সাইডে চলে আসবে হচ্ছে 100/225। রাইট হ্যান্ড সাইডে কি চলে আসবে? FA ইন্টু 1000/FB ইন্টু 1500। দেখো জিরোগুলো এখানে কেটে গেল, ঠিক আছে। এখানেও একটা জিরো কাটছে, এখানেও একটা জিরো কাটছে। তাহলে FA/FB, FA/FB তাহলে কত হচ্ছে? FA/FB হয়ে যাচ্ছে এদিকে 150 বাই হচ্ছে এদিকে 225, ঠিক আছে। একে যদি কাটাকাটি করি এখানে কত পাবো? এখানে কাটলাম ধরো 75 দিয়ে কাটছি, তাহলে এখানে পাবো আমরা 2, এখানে পাবো আমরা 3। এটা কাটাকাটি করে পাচ্ছি আমরা 2/3, ঠিক আছে। 2/3 কোন অপশানে রয়েছে? 2/3 রয়েছে অপশান 2-তে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান 2। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হচ্ছে ওয়ার্ক ডান। তা দিয়ে কিন্তু এটা আমরা সলভ করে ফেলতে পারলাম। এবার চলো যাই আমরা, সার্কিট আছে এখানে একটা। এরপরে আমরা যাচ্ছি ধরো আমাদের নেক্সট কোশ্চেনে, ঠিক আছে। এখানে একটা সার্কিট দিয়ে দিয়েছে এবং ব্যাটারির মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। সার্কিটটা দিয়েছে, ভালোই হয়েছে। আমরা সার্কিটটা এখানে আঁকবো না, আমরা এই সার্কিটটার ওপরেই কাজ করব। তো এখানে দেখো একটা সার্কিট দেখতে পাচ্ছি। সার্কিটে এখানে একটা ব্যাটারি রয়েছে, রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্সের একটা মেশ রয়েছে, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো ভালো করে দেখো, যদি আমরা এই সার্কিটটাকে দেখি তাহলে এটা একটা হুইস্টন ব্রিজ। দেখো এই দুটো পয়েন্টের মাঝখানে ব্যাটারির কানেকশান আছে, আর এই দুটো পয়েন্টের মাঝখানে একটা ব্রিজ রয়েছে, ঠিক আছে। এইখানে দেখো রেশিওটা কিন্তু সেম হচ্ছে। দেখো এইদিকে রেশিও কি? এইদিকে রেশিও হচ্ছে 5/3 রেজিস্ট্যান্স দুটোর। এইদিকে রেশিও কত? দেখো 2.5/1.5। দেখো 5/3 রেশিও হচ্ছে। তাহলে এইখানে যে হুইস্টন ব্রিজটা আছে, এটা আশা করি চিনতে পারছো, এটা ব্রিজটা। দেখো হুইস্টন ব্রিজ তো এরকম দেখতে হয়, এরকম আর 4টে রেজিস্ট্যান্স থাকে, আর মাঝখানে কি হয়? মাঝখানে ব্রিজের আকারে রেজিস্ট্যান্স থাকে। এটা ব্যালেন্স হয়ে আছে। হুইস্টন ব্রিজ যখন ব্যালেন্স হয়ে থাকে তখন মাঝখানের ব্রিজটা দিয়ে কোনো কারেন্ট পাস করে না, তাহলে ওই রেজিস্ট্যান্সটাকে আমরা ধরি না। তাহলে এখানে যেহেতু হুইস্টন ব্রিজটা ব্যালেন্স হয়ে আছে, 6 ওহম রেজিস্ট্যান্সটা আমাদের ধরার কোনো প্রয়োজন নেই। তাহলে 6 ওহম রেজিস্ট্যান্সটাকে আমরা কী করবো? কেটে দেবো। 6 ওহম রেজিস্ট্যান্সটা আমাদের প্রয়োজন হবে না। তাহলে ইকুয়েশনটা কি, সার্কিটটা অনেকটা আমাদের ইজি হয়ে গেল। এবার সার্কিটে আর কি কি দেখতে পাচ্ছি? দেখো এরা দুজন সিরিজে আছে, 5.5 আর 1.5 সিরিজে আছে। তাহলে 5.5 আর 1.5 এখানে যোগ হয়ে কত হয়ে যাবে? 1.5 প্লাস 5.5 ইকুয়ালস টু 7 ওহম। তাহলে এখানে 7 ওহম একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। এখানে কি আছে? 1/3 ওহম একটা রেজিস্ট্যান্স আছে। এবার দেখো এখানে হুইস্টন ব্রিজটার লেফট সাইডে 5 আর 3 এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে। তাহলে 5 আর 3 এখানে কত রেজিস্ট্যান্স আছে? 8 ওহম। এই দিকে কত রেজিস্ট্যান্স আছে? 2.5 আর 1.5। তাহলে এই দিকে রেজিস্ট্যান্স আছে কত? 4 ওহম, ঠিক আছে। তাহলে আমরা কি করব? সাকসেসিভ রিডাকশান করব সার্কিটটা। তাহলে সার্কিটটাতে এখন আমরা কি পেলাম? এখানে আছে একটা 7 ওহম রেজিস্ট্যান্স, এইখানে 8 আর 4 হচ্ছে প্যারালাল আছে, আর নিচে 1/3 একটা ওহম রেজিস্ট্যান্স আছে। তাহলে সার্কিটটা আমি এখানে আরেকবার ড্র করছি। সার্কিটটা এখানে আমি একটা ড্র করছি সিম্পলিফাই করে নিয়ে। তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা কত পেয়েছি? 7 ওহম, 7 ওহম রেজিস্ট্যান্স। এখানে একটা রেজিস্ট্যান্স পাচ্ছি, এখানে 8 আর 4 প্যারালাল আছে। 8 আর 4 যদি প্যারালাল থাকে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 8 × 4/8 + 4, 8 + 4 হচ্ছে 12। তাহলে 4 আর 12 কাটলো 3। তাহলে এইদিকে রেজিস্ট্যান্সটা কত হয়ে যাচ্ছে? 8/3 ওহম, ঠিক আছে। 8/3 ওহম এই রেজিস্ট্যান্সটা। এখানে টোটাল যে আমাদের ব্রিজ সার্কিটটা ছিল, হুইস্টন ব্রিজ সার্কিটটা ছিল, তার নিচে কত আছে? 1/3 ওহম, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটা এভাবেই আঁকলাম। 1/3 ওহম রেজিস্ট্যান্স আছে, আর এখানে একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারি আছে 5 ভোল্টের। তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমাদের কত হবে? টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর। এবার সবাই সিরিজ আছে। দেখো এখানে আছে কি 1/3 ওহম, 8/3 ওহম আর 7 ওহম। তাহলে 1/3 প্লাস 8/3 প্লাস 7। দেখো 1/3 প্লাস 8/3 কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 9/3 প্লাস 7,
9 3 মানে হচ্ছে কত, 3 + 7 মানে হচ্ছে 10 ওহম রেজিস্ট্যান্স। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত আছে সার্কিটের? টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। তাহলে সার্কিটের টোটাল কারেন্ট কত যাবে? এবার তো আর কিছুই নেই, ওহমস ল, I = কি V/R, ভি হচ্ছে 5, ভি বলে দিয়েছে কোশ্চেনে কত, ভি হচ্ছে 5 ভোল্ট, আর রেজিস্ট্যান্স বেরিয়েছে 10, তাহলে কত হবে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? 0.5 অ্যাম্পিয়ার। এখানে কোন অপশানে রয়েছে? অপশান 2। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান 2, 0.5 অ্যাম্পিয়ার। এবার চলো আমরা যাই আমাদের নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দেখো, সার্কুলার মোশন থেকে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। উল্লম্ব যে বৃত্তপথে কোনো বস্তুর ঘূর্ণন ছিল, ভার্টিক্যাল একটা সার্কেলে রোটেশন ছিল, সেখান থেকে কোশ্চেন দিয়েছে কি এখানে দিয়েছে একটা সুতোর সাহায্যে একটা এম ভরের বস্তু ঝুলছে, ঠিক আছে। এটা সুতোর সাহায্যে একটা এম ভরের বস্তু ঝুলছে, পিণ্ডকে ঝোলানো আছে। পিণ্ডটির অনুভূমিক বেগ হচ্ছে v0, ঠিক আছে। এম পয়েন্টে বেগ হচ্ছে v0 এবং সুতোটি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে পি বিন্দুতে শিথিল হয়ে গেছে, মানে একে আমরা এদিক থেকে ঠেলেছি, এখানে গিয়ে সুতোর টানটা 0 হয়ে গেছে। তার মানে এখানে টান কত? এখানে টান হচ্ছে 0, ঠিক আছে, টেনশান হচ্ছে 0। এখন পি বিন্দুতে পিণ্ডটির বেগ যদি v হয়, তাহলে প্রাথমিক বেগ v0-র সঙ্গে এর অনুপাত কত? তার মানে এখানে স্পিড হচ্ছে v0, এখানে স্পিড হচ্ছে v, আমাদের রেশিও চেয়েছে, ঠিক আছে, v/v0 = কত, এটা আমাদের চেয়েছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে জায়গা অনেক কম রয়েছে, আমাদের আর একটা পেজ নিতে হবে এটাকে সলভ করার জন্য। তো দেখো আর একটা পেজ আমরা নিলাম এখানে, এই পেজটাতে আমরা এখানে একে সলভ করব। তো এখানে দেখো আগে আমরা ড্রয়িংটা করি এখানে। তো এখানে স্পিড হচ্ছে v0, এখানে স্পিড ধরলাম আমরা v, ঠিক আছে, এখানে স্পিড ধরেছে v। আমাদের চেয়েছে কি v/v0 চেয়েছে। এখানে স্পিড যদি v হয়, তাহলে এখানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে। সেন্ট্রিফিউগাল ফোর্স কত হয়? mv²/r, কিন্তু এখানে লেন্থটা বলেছে l, তাহলে এই দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, সেটা হবে mv²/l, এদিকে সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে, mv²/l হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার এদিকে টান কত? টান বলে দিয়েছে কোশ্চেনে 0, সুতোর টান এখানে বলেছে কি 0। এখন এই জায়গাতে আর কি কাজ করবে? এই জায়গাতে ওয়েট কাজ করবে, এই জায়গার ওয়েট কাজ করবে mg কাজ করছে নিচের দিকে। এখন এই অ্যাঙ্গেলটা থিটা হলে দেখো এই দিকের কম্পোনেন্টটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই ওয়েটের এই দিকের কম্পোনেন্টটা কি হবে? mg cos থিটা, সেটা আমাদের লাগবে না। ওয়েটের এদিকে কম্পোনেন্ট কত হবে? এদিকে ওয়েটের কম্পোনেন্ট হবে mg sin থিটা, ঠিক আছে। তাহলে পি পয়েন্টে এই ভিটা হচ্ছে ভেলোসিটি, এই ভেলোসিটির জন্য একটা সেন্ট্রিফিউগাল ফোর্স হলো যেটা হচ্ছে mv²/l, এবং ওয়েটের এদিকে একটা কম্পোনেন্ট হলো যেটা হচ্ছে mg sin থিটা। তাহলে এই দুটো নিশ্চয়ই ইকুয়াল। এখন পি পয়েন্টের ইকুইলিব্রিয়াম থেকে আমরা বলতে পারি কি, তাহলে mv²/l এটা ইকুয়ালস টু কি mg sin থিটা, mv²/l ইকুয়ালস টু হচ্ছে mg sin থিটা। তাহলে দেখো দুদিকে তো m কেটে যাবে, তাহলে এখান থেকে যদি আমরা v² বের করে রাখি, m কেটে গেছে, তাহলে v² কি হবে? gl sin থিটা, gl sin থিটা, এটা 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? আমরা কিন্তু পি পয়েন্টের ইকুইলিব্রিয়াম থেকে আমরা কিন্তু ভেলোসিটিটা পেয়ে গেলাম। পি পয়েন্টের ভেলোসিটি কি হবে? পি পয়েন্টের ভেলোসিটি যদি v হয়, তাহলে v² = gl sin থিটা, ঠিক আছে। এবার আমরা ইউজ করব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র। সেখানে আমরা রেফারেন্স ফ্রেম ধরছি, ধরো এইটাকে আমরা রেফারেন্স ফ্রেম ধরছি, ধরে আমরা পোটেনশিয়াল এনার্জি আমরা বের করব, কনজারভেশন অফ মেকানিক্যাল মোমেন্টাম। সেটা অনুসারে কি হয়? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তার যোগফলটা বা টোটাল অ্যামাউন্টটা কি হয়? কনস্ট্যান্ট। তাহলে হয় কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হয় কি? কনস্ট্যান্ট। কোথা থেকে এটা পাচ্ছি? যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র।
বা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি থেকে। তাহলে এই পয়েন্টে যদি করি, নিচের পয়েন্টে যদি করি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এখানে কাইনেটিক এনার্জি কত, ভেলোসিটি হচ্ছে ভি নট, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ভি নট স্কোয়ার, ঠিক আছে, প্লাস পোটেনশিয়াল এনার্জি, এইটাই তো রেফারেন্স ফ্রেম, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0, পোটেনশিয়াল এনার্জি 0। এই পয়েন্টের এবার কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি করবো, এখানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি করলাম, এটা পেলাম। এবার পি পয়েন্টে আমরা করবো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, পি পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার, প্লাস পোটেনশিয়াল এনার্জি কত হবে এম জি এইচ, এম জি, এখন এইচটা বের করতে হবে এখান থেকে এখানের হাইট, ঠিক আছে, দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হাইট, এটা আমাদের বের করতে হবে। এখন এটা যদি এল হয় তাহলে এই হাইটটা হচ্ছে কি এল, এই হাইটটা হচ্ছে এল, সুতোর দৈর্ঘ্য। এখন সুতোর দৈর্ঘ্য এল হলে এই হাইটটা কি হবে, হলুদ যতটা দাগ কাটছি এটা এল, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, যেটা আমি হলুদ রং করে দিচ্ছি, ইয়েলো রং করে দিচ্ছি, সেটা থিটা, আর এটা হচ্ছে এল, এই লেন্থটা হচ্ছে এল, কারণ সুতোর ব্যাসার্ধ এটা এল হলে এটাও এল হবে, রেডিয়াসটা। তো এটা যদি এল হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা কি হবে, এটা হবে এল সাইন থিটা, ঠিক আছে, এই হাইটটা হচ্ছে এল সাইন থিটা, এই হাইটটা। তাহলে টোটাল হাইট পি পয়েন্টের, রেফারেন্স ফ্রেম থেকে পি পয়েন্টের হাইট কত, এল প্লাস এল সাইন থিটা। তার মানে এল যদি আমরা কমন নিই, এলটাকে যদি আমরা কমন নিই তাহলে এল ইন্টু 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ইকুয়েশান। নিচের পয়েন্টে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এখানে করেছি, পি পয়েন্টের কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এখানে করেছি, ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের এটাকে সিম্পলিফাই করতে হবে। ধরো দুদিকে মাসগুলো কেটে যাচ্ছে, এমগুলোকে সব কেটে দিচ্ছি, দুদিকে এমগুলোকে কেটে গেল, এবং দুদিককে ধরো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এদিকে হচ্ছে কি ভি নট স্কোয়ার ইকুয়ালস টু, এদিকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, হাফ উঠে যাবে, ভি স্কোয়ারের ভ্যালু এখান থেকে লিখছি, ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে জি এল সাইন থিটা, প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে, 2 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করেছি সব কটা টার্মকে, তাহলে এখানে একটা 2 আসবে, 2gl ব্র্যাকেট তুলে দিচ্ছি, প্লাস 2gl সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে ভি নটের স্কোয়ার বেরোলো এটা, এবার একে আমরা একটু সরল করব, ঠিক আছে, একে আমরা একটু সরল করছি, তাহলে আমরা লিখতে পারি ভি নটের স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এখানে একটা পেয়েছে জিএল সাইন থিটা, এখানে পেয়েছে 2gl সাইন থিটা, তাহলে ওটা কমন যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2gl প্লাস 3gl সাইন থিটা। এখন এই দুটো থেকে দেখো জিএলটা কমন চলে যাচ্ছে, দেখো, তাহলে ভি স্কোয়ার ভি নট স্কোয়ার ইকুয়ালস টু জিএল কমন গেছে 2 প্লাস 3 সাইন থিটা, ঠিক আছে। এখন ছবিটা লাগবে না, ক্যালকুলেশন আমাদের হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশান, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশান। তাহলে আমাদের কি বলেছিল কোশ্চেনে, ভি বাই ভি জিরো বের করতে, ভি বাই ভি জিরো। এখন ভি স্কোয়ার বাই ভি জিরো যদি আমরা বের করি, ভি স্কোয়ার বাই ভি জিরো স্কোয়ার, ঠিক আছে। 1 আর 2 নম্বর ইকুয়েশনকে যদি আমরা ভাগ করি, 1 নম্বর ইকুয়েশন বাই 2 নম্বর ইকুয়েশন, দেখো জিএল কেটে যাবে, ওপরে থাকবে কি সাইন থিটা, বাই নিচে থাকবে কি 2 প্লাস 3 সাইন থিটা। তাহলে ভি স্কোয়ার বাই ভি জিরো স্কোয়ার সমান এটা, তার মানে ভি বাই ভি জিরো কী হবে, এই জিনিসটার রুট, ভি বাই ভি জিরো হবে এই টার্মটার রুট, সাইন থিটা বাই 2 প্লাস 3 সাইন থিটা। তাহলে ভি বাই ভি নট ইকুয়ালস টু রুট ওভার সাইন থিটা বাই 2 প্লাস 3 সাইন থিটা। চলো আমরা দেখি এটা কোন অপশানে ওটা আছে, ঠিক আছে, দেখো কোন অপশানে এটা আছে, দেখো সাইন থিটা রুট ওভার সাইন থিটা বাই 2 প্লাস 3 সাইন থিটা, তো এটা আছে অপশান দেখো 4-এ, ঠিক আছে, এটা আছে অপশান 4-এ। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান 4, কারেক্ট অ্যান্সার হলো আমাদের এখানে অপশান 4, ঠিক আছে। চলো এবার আমরা যাব আমাদের নেক্সট কোশ্চেন। হ্যাঁ দেখো এখানে আবার ইলেকট্রনিক্স থেকে এসেছে, এগুলো কি মনে পড়ছে, এগুলো কি, এগুলো হচ্ছে লজিক গেট।
তো লজিক গেটে দেখো এটা অর গেট, একে মাথায় একটা জিরো আছে, মানে এটা কি, এটা হচ্ছে নর গেট। আমি একটু বলে দিই, এটা হচ্ছে কি নর, এটা কি, এটা হচ্ছে ন্যান্ড, এটা কি গেট, এটা হচ্ছে একটা অ্যান্ড গেট। ঠিক আছে, তাদের কম্বিনেশান দিয়েছে এরকম, নর গেট, ন্যান্ড গেট, আর এখানে হচ্ছে অ্যান্ড গেট। তো এখানে আমাদের আউটপুটটা এটা এটা কি কম্বিনেশানটা কি গেট হিসেবে কাজ করবে সেটা আমাদের চেয়েছে। আমরা স্টেপে স্টেপে এটা করবো, তাহলেই বুঝতে পারবো। দেখো এখানে ইনপুটে আছে এ, নর গেটের ইনপুটে আছে এ, আর একটা ইনপুটে আছে বি, তাহলে নর গেটে কী হয়, এ অর বি, কিন্তু অর গেটে হয় এ অর বি, এখানে নর আছে তাহলে তার কমপ্লিমেন্ট হবে, তাহলে এটা কি হবে, এটা হবে এ অর বি তার কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা আছে ন্যান্ড গেট, অ্যান্ড গেটে কী হয়, এ অ্যান্ড বি হয়, তার কমপ্লিমেন্ট হবে, তাহলে এখানে কি হবে, এখানে হবে এ অ্যান্ড বি তার কমপ্লিমেন্ট। এইবার এখানে কি আছে, এখানে অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেট কী করে, অ্যান্ড গেট হচ্ছে যোগ করে দেয়, মানে যোগ বলছি অর অপারেশান করে, তাহলে ওয়াই ইকাস টু এখানে কি হবে, এই দুটোর অ্যাডিশান হয়ে যাবে। ঠিক আছে, সরি অ্যান্ড গেট আছে, এই দুটোর মাল্টিপ্লিকেশান হবে, মানে অ্যান্ড অপারেশান হবে, তার মানে এখানে আমরা লিখতে পারি এ অর বি তার কমপ্লিমেন্ট ইন্টু এ ডট বি এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার যদি এটাকে ডি মর্গ্যান করি, ডি মর্গ্যানস থিওরাম তোমার মনে আছে যে গুণের কমপ্লিমেন্ট সমান কমপ্লিমেন্টের যোগ, আবার যোগের কমপ্লিমেন্ট সমান কমপ্লিমেন্টের গুণ। তাহলে এটাকে যদি ডি মর্গ্যান করি, যদি এই কমপ্লিমেন্টটাকে তুলে দিই, তাহলে এ আর বি এখানে যোগ আছে মানে অর অপারেশন আছে, সেটা গুণ হয়ে যাবে, মানে অ্যান্ড হয়ে যাবে। আমি যোগ আর গুণই বলছি সুবিধার জন্য আমাদের। তাহলে কমপ্লিমেন্টটাকে তুললাম, ডি মর্গ্যান থিওরেম করছি, তাহলে এটা কি হয়ে যাবে, এ ডট বি, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। এখানে ছিল আগে যোগ পরে কমপ্লিমেন্ট, এখানে হয়েছে আগে কমপ্লিমেন্ট পরে গুণ। একইভাবে এ ডট বি এর কমপ্লিমেন্ট, তাকে আমরা কি লিখতে পারি, এ এর কমপ্লিমেন্ট প্লাস বি এর কমপ্লিমেন্ট। মানে ডি মর্গ্যান করলে কি হয়, কমপ্লিমেন্টগুলো যে যার গায়ে চলে আসে, চিহ্নটা কি হয়, পাল্টে যায়, যদি সংক্ষেপে তোমরা করো। এবার যদি ব্র্যাকেট তুলি, ব্র্যাকেট তুললে তোমরা দেখো বুলিয়ান অ্যালজেব্রা পড়েছিলে এ ডট এ ইকুয়ালস টু হচ্ছে এ হয়, এ ডট এ ইকুয়ালস টু এ, সেই রুলটা যদি এখানে ইউজ করি, তাহলে এটার এটার যদি আমাদের ডট হয়, তাহলে এ ডট বি ডট এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, তার সঙ্গে এই কমপ্লিমেন্টের গুণ, তাহলে এটা কি হয়ে যাবে, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট প্লাস, মানে এই রুলটা ইউজ হলো ওখানে। একইভাবে বি কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট কী হয়ে যাবে, এই রুলেতে বি কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাহলে এটাও হয়ে যাবে কি এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু। এবার দেখো তোমরা বুলিয়ান অ্যালজেব্রায় পড়েছো এ অর এ ইকুয়ালস টু হচ্ছে এ, বা এ প্লাস এ ইকুয়ালস টু এ, তাহলে এ কমপ্লিমেন্ট ডট এ কমপ্লিমেন্ট, দুটো একই জিনিসের যোগ আছে, তাহলে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট হবে, এই রুলটা ইউজ হলো এখানে। ঠিক আছে, এবার যদি একে আবার ডি মর্গ্যান করি, একে আবার ডি মর্গ্যান করলে কি পাবো, এ অর বি তার কমপ্লিমেন্ট। তাহলে কি পেলাম শেষ পর্যন্ত, এটাকে সিম্পলিফাই করে, কোন টেকনিকে সিম্পলিফাই করলাম, ডি মর্গ্যানস থিওরাম ইউজ করেছি আমরা, ডি মর্গ্যানস থিওরাম ইউজ করে একে আমরা সিম্পলিফাই করেছি, সিম্পলিফাই করে পেলাম এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট, এ অর বি তার কমপ্লিমেন্ট, বা এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। তার মানে এটা কি, এটা হচ্ছে অর গেটের উল্টো প্রসেস, মানে এটা কোন তাহলে গেটে এইভাবে কাজ করে, সেটা হচ্ছে নর গেট। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে এখানে নর গেট। তাহলে ডি মর্গ্যান দিয়ে জাস্ট এটা সিম্পলিফাই করলেই কিন্তু আমরা এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি। চলো এরপর আমরা যাই আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে কি বলেছে আমরা দেখি। ঠিক আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের একটা অঙ্ক। ইলেকট্রিক ফিল্ডটা বলেছে জেড ডিরেকশানে, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা চেয়েছে। ঠিক আছে, চলো দুটো অ্যান্সার আমরা প্রথমেই এখানে বাদ দিয়ে দিতে পারি, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কেমনভাবে থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আমি একটা ছবি আঁকছি, দেখো আমাদের সেই আইডিয়া থেকে দুটো অ্যান্সার এমনি আমাদের বাদ দিয়ে দিতে পারবো আমরা। ধরো এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম আমি আঁকছি, এই হচ্ছে আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, ধরো ইলেকট্রিক ফিল্ডটা আছে, ধরো এটা এক্স, এটা ধরো ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এইটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ধরো জেড অ্যাক্সিস। ঠিক আছে, ওয়াই জেড
এক্স ক্রস ওয়াই, জেড নিচে হওয়ার কথা ছিল, ঠিক আছে, এটাকে আমি ধরছি মাইনাস এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এই দিকটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এখন দেখো ক্রস প্রোডাক্ট মিলবে, এক্স ক্রস ওয়াই ইকুয়ালস টু জেড করলে এবার মিলবে। এবার ধরো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে জানি আমরা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটো ওয়েভ থাকে, ইলেকট্রিক ফিল্ডের একটা ওয়েভ থাকে, ম্যাগনেটিক ফিল্ডের একটা ওয়েভ থাকে, এবং দুটো পরস্পর কি পারপেন্ডিকুলার থাকে, মানে ইলেকট্রিক ফিল্ড যদি থাকে জেড এক্স জেড প্লেনে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের প্লেন, ইলেকট্রিক ফিল্ডের প্লেন সেটা আছে কোথায়, দেওয়ালে আছে, ধরো এক্স জেড প্লেনেতে আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোথায় থাকে, এক্স ওয়াই প্লেনে, মেঝের প্লেনে থাকবে এরকম, মানে মেঝেতে আছে ম্যাগনেটিক ফিল্ডটা, এই হয়, ঠিক আছে। তাহলে যেদিকে তরঙ্গ এগোয়, এখানে মাইনাস এক্স অ্যাক্সিসে তরঙ্গটা এগোচ্ছে, অন্য ওয়াই অ্যাক্সিস বরাবর যদি থাকে ম্যাগনেটিক ফিল্ড বি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর থাকে ইলেকট্রিক ফিল্ড, জেড অ্যাক্সিস বরাবর থাকে ইলেকট্রিক ফিল্ড ই। তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পর কি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তরঙ্গের গতির সঙ্গে। এখন এই ওয়েভের যদি ইকুয়েশনটা আমরা দেখি, দেখো ওয়েভটা যাচ্ছে কিন্তু এখানে মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, সেটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষের দিকে ইকুয়েশন, ওমেগা টি প্লাস কে এক্স সেটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে ইকুয়েশন। এখন ওয়েভটা ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারছি মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে অ্যাপ্রোচ করছে, এবং ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, ইলেকট্রিক ফিল্ড আছে হচ্ছে জেড অ্যাক্সিসে ইলেকট্রিক ফিল্ড আছে ই জেড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে থাকবে, ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই থাকবে ওয়াই অ্যাক্সিসের দিকে, ঠিক আছে। তাহলে এখানে অপশান দেখো 3 আর অপশান 2, সে দুটো আগেই কাটা চলে যাচ্ছে। অপশান 2তে আছে বি জেড, এখন বি তো জেড অ্যাক্সিসের দিকে হবে না, তাহলে অপশান 3 হচ্ছে আমরা কেটে দেবো, অপশান 2ও আমরা কেটে দেবো। কেন, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে ওয়াই অ্যাক্সিস বরাবর, ম্যাগনেটিক ফিল্ডের ওয়েভটা, ঠিক আছে। তাহলে অপশান 1 এবং অপশান 4 এর মধ্যে একটা আমাদের কারেক্ট হতে পারে, অপশান 1 এবং অপশান 4 এর মধ্যে, কারণ আমরা বি এর আমরা কোঅর্ডিনেটটা জেনে নিয়েছি, বি হচ্ছে কি, বি ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, ঠিক আছে, বি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে। সুতরাং এখানে হচ্ছে 1 বা 4 এর মধ্যে একটা কারেক্ট হবে, ঠিক আছে, 1 আর 4 এর মধ্যে একটা কারেক্ট হবে। এবার আমরা দেখি যে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালুটা কত হচ্ছে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা বের করব। দাঁড়াও, এখানে এসেছে এটা, ঠিক আছে। আমরা এখানে দেখো, আমরা যদি ওয়েভটাকে এখানে দেখি, ওয়েভটা থেকে কিন্তু আমরা এখানে অনেকগুলো ডেটা আমরা পাবো, ঠিক আছে। ই এর এটা ইকুয়েশান, তাহলে এটা হচ্ছে ই এর ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে ই নট সেটা ইকুয়ালস টু হচ্ছে 60, ঠিক আছে। এবার দেখো ওমেগা টি প্লাস কে এক্স টার্ম হয় এখান থেকে, তাহলে কে ওয়েভ নাম্বার কে সেটা কত পাচ্ছি 5, ঠিক আছে। ওমেগা টি প্লাস কে এক্স মানে এখান থেকে আমরা ওমেগাও পাচ্ছি, ওমেগা টি মানে টি এর গায়ের যে টার্মটা রয়েছে 1.5 10⁹, এটা হচ্ছে ওমেগা, ঠিক আছে। তাহলে এতগুলো টার্ম এখান থেকে পেলাম, বি নট পেয়েছি, কে পেয়েছি এবং ওমেগা পেয়েছি, ই নট পেয়েছি, কে পেয়েছি এবং ওমেগা পেয়েছি। এবার তাহলে তরঙ্গটার বেগ কত, তরঙ্গের বেগ ভি ইকুয়ালস টু কী হয়, ভি ইকুয়ালস টু হয় ওমেগা বাই কে, ওমেগার ভ্যালু কি 1.5 × 10⁹ বাই কে এর ভ্যালু কি, কে এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। 5 3 15 0.3 মানে এটা আসবে 3 × 10⁸, এত মিটার পার সেকেন্ড, মানে লাইটের ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক এই যে ওয়েভটা দেওয়া আছে সেটা লাইটের ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এবার আমরা যদি বি নট বের করি, ম্যাগনেটিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালু বা পিক ভ্যালু, সেটা কি হয়, সেটা হয় ই নট বাই ভি, ঠিক আছে, ই নট বাই ভি, এখানে হচ্ছে ই নট বাই সি হচ্ছে, এখানে ই নটের ভ্যালু কত, সেটা হচ্ছে 60, ভেলোসিটি কত 3 × 10⁸, ঠিক আছে, 3 × 10⁸, তাহলে এখানে কত আসছে, এখানে আসছে 20 × 10⁻⁻8, তাই তো, 60কে 3 দিয়ে ভাগ করলাম, এলো 20, 10⁻, ওটা চলে গেল -8, তার মানে কি 2 × 10⁻⁷, তাহলে 2 × 10⁻⁷, আবার আছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর,
তাহলে কোন ইকুয়েশনটা এখানে হবে দেখো, এখানে কোন অপশানটা হবে, এখানে হবে অপশান 1, 2 × 10⁻⁻7 ইন্টু cos 5x প্লাস 1.5 × 10⁻9t এত হচ্ছে টেসলা। এখানে অপশান 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান 1। ঠিক আছে, এই ভ্যালুটা দেখে বললাম, আর ডিরেকশানটা বললাম কি আমাদের আইডিয়া থেকে যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড কোন কোন দিকে থাকে। এবার চলো আমরা যাব আমাদের নেক্সট কোশ্চেনে। দেখি এখানে আমরা এটা কি বলেছে। তো একটা বল পড়ছে কিছুটা হাইট থেকে, ঠিক আছে, কতটা হাইট থেকে পড়ছে, 40 মিটার হাইট থেকে পড়ছে। এবার মাটিতে পড়েছে, পড়ে যখন উঠেছে তখন 10 মিটার উঠেছে। ভূমির সঙ্গে সংঘর্ষের কারণে যে ঘাত হবে তার মান, ঠিক আছে, প্রযুক্ত বলের ঘাতের মান চেয়েছে এখানে, ইম্পালস, ঠিক আছে, ইম্পালস চেয়েছে এখানে। তো এখানে দেখো প্রথমে আমরা ছবিটা আঁকি, একটু ক্যালকুলেশান আছে আমাদের কিন্তু ফিজিক্সে কিন্তু বারবার ছবিগুলো আঁকতে হবে যেখানে যা প্রয়োজন। তো প্রথমে বলটা এরকম একটা হাইট থেকে নিচে পড়েছে, এটা হচ্ছে মাটি। তো বলটা একটা হাইট থেকে মাটিতে পড়েছে, কত হাইট, সেটা হচ্ছে কি 40 মিটার। তো 40 মিটার হাইট থেকে বলটা মাটিতে পড়ছে, ফার্স্ট কেস। তো এখানে বলটার মাস কত, মাস বলে দিয়েছে 0.5 মিটার, 0.5 কেজি, ঠিক আছে, বলের মাস বলেছে। এখন এখানে ভেলোসিটি কত, এখানে ভেলোসিটি হচ্ছে 0। নিচে যখন পড়েছে তখন ভেলোসিটি হচ্ছে ভি, যেটা হচ্ছে আমরা জানি না, এই ভি ভেলোসিটিটা আমরা জানি না। বলটা যখন ওপরে উঠেছে, এখান থেকে বলটা যখন আবার আপওয়ার্ডে গেছে, এত দূর ধরে উঠেছে, এই হাইটটা কত, এই হাইটটা বলেছে 10 মিটার, এই হাইটটা বলেছে 10 মিটার। এখানের ভেলোসিটিটা ধরো ইউ, ঠিক আছে, ইউও কত সেটা আমরা জানি না। এখানে ভেলোসিটি কত, 0, এই দুটো জায়গায় ভেলোসিটি 0। এখন আমাদের এই দুটো ভেলোসিটি বের করতে হবে। আমরা যদি ইম্পালস বের করি মানে চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে হবে, তার জন্য এই দুটো ভেলোসিটি আমাদের খুব দরকার। যখন পড়েছে লাস্ট ভেলোসিটি ভি এবং যখন উঠেছে তখন ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, ঠিক আছে, এখানে ফাইনাল ভেলোসিটি ভি, এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, এই দিকটায় করছি, এই ক্ষেত্রে যদি করি ফাইনাল ভেলোসিটি ভি, তাহলে আমরা কি ইউজ করব, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার, এটা তো 0, প্লাস 2gh, মানে 2 ইন্টু জি হচ্ছে ধরো আমরা লিখছি 10 ইন্টু এইচ কত 40, ঠিক আছে, 2 ইন্টু 10 ইন্টু 40, মানে 2 ইন্টু কত হচ্ছে 2 ইন্টু 400, তার মানে ভি ইকুয়ালস টু হচ্ছে 20√2। মানে এই যে বলটা পড়েছিল ওর ফাইনাল ভেলোসিটি ছিল কত, 20√2। এবার বলটা ওপরে উঠছে, তার ইকুয়েশনটা করছি, আমি কালারটা চেঞ্জ করে নিই। বলটা যখন ওপরে উঠছে, ঠিক আছে, বলটা যখন ওপরে উঠছে, এখানে ভেলোসিটি ইউ আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0, তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন কী হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি ওপরে উঠছে তাহলে মাইনাস হবে -2g, 2 ইন্টু জি হচ্ছে 10 ইন্টু এইচ কত, এইচ হচ্ছে 10, তার মানে এখানে ইউ স্কোয়ার হয়ে যাচ্ছে 2 ইন্টু 100। তার মানে এখান থেকে যদি আমরা ইউ বের করি, এখান থেকে যদি আমরা ইউ বের করি, ইউ কত হচ্ছে, ইউ হচ্ছে 10√2। তার মানে উপর থেকে যখন বলটা নিচে পড়েছে তার ভেলোসিটি ছিল কত, 20√2, আর যখন ওপরে উঠেছে তার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, 10√2, ঠিক আছে। এইবার আমরা ইম্পালস বের করব, চেঞ্জ ইন মোমেন্টাম বের করব। আমরা এটা একটু মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে শুধু আমরা দুটো ডেটাকে রাখছি, মনে রাখছি শুধু, ঠিক আছে। ওপর থেকে যখন নিচে পড়েছে তখন ভেলোসিটি ছিল কত, 20√2, নিচে থেকে যখন উপরে গেছে তখন ভেলোসিটি ইউ কত ছিল, 10√2, ঠিক আছে। মানে এই পড়েছিল, এটা হচ্ছে ভি, উঠেছিল, স্পিড হচ্ছে ইউ। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত, চেঞ্জ ইন মোমেন্টাম ডেল্টা পি, ফাইনাল মোমেন্টাম কত, এম ইউ মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। দেখো এই জায়গাটা ছেলেরা কিন্তু ভুল করে, ওপরের দিকের ভেলোসিটিটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে নিচের দিকের ভেলোসিটিকে নেগেটিভ ধরতে হবে। আপওয়ার্ড মোমেন্টামকে যদি পজিটিভ ধরি, ডাউনওয়ার্ড মোমেন্টামটা নেগেটিভ, তাহলে ইউটাকে পজিটিভ ধরেছি, ভি এর সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে মোমেন্টাম ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে -mv, তাহলে এম ইউ মাইনাস এমভি। বুঝতে পারলে কনসেপ্টটা তোমরা? ওপরের দিকের স্পিডগুলোকে ধরছি এখানে পজিটিভ, নিচের দিকের স্পিডগুলোকে আমরা ধরছি কিন্তু নেগেটিভ, তাহলে এম ইউ মাইনাস এমভি, তাহলে কী হয়ে যাবে, ওটা প্লাস হয়ে যাবে, তাহলে এম ইউ প্লাস এমভি
তাহলে এম কমন যাবে, ব্র্যাকেটের মধ্যে থাকলো কি ইউ প্লাস ভি। এম এর ভ্যালু কত বলেছে 0.5 কেজি, তার মানে হচ্ছে হাফ। ইউ কত বেরিয়েছে আমাদের 10√2 আর ভি ছিল 20√2, মানে যোগ হয়ে এটা কত হয়ে যাবে 30√2, 30/2 মানে এটা হয়ে যাবে কি 15। আর √2 ভ্যালু তোমরা জানো কত হয় 1.41। তাহলে একে যদি তোমরা গুণ করো, একে গুণ করলে তোমরা পাবে ওই ধরো 21 মতো, এত নিউটন সেকেন্ড, 21 নিউটন সেকেন্ড। ঠিক আছে, এটা বুঝতে পারছো তোমরা, 15কে দিয়ে করছি, মানে 15-র সঙ্গে ধরো 7 যোগ করতে হবে তোমাদের, তাহলে 21। তাহলে এখানে কোন অপশানটা কারেক্ট, এখানে অপশান 1 হলো কারেক্ট। ঠিক আছে, অপশান 1 এখানে কারেক্ট অ্যান্সার। তো দেখো আমরা 20টা টার্গেট করেছি, তার মধ্যে 10টা আমাদের সলভ হয়ে গেছে আর 10টা আমাদের বাকি। চলো নেক্সট যাই আমরা। এখানে নেক্সট কোশ্চেনে দেখো একটা সার্কিট দিয়েছে, একটা তড়িৎ বর্তনীর একটা অংশ, যে কোনো মুহূর্তে তড়িৎ প্রবাহ মাত্রা I সমান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট সার্কিটে যাচ্ছে আমাদের এখানে কত 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, কারেন্টের একটা রেট অফ চেঞ্জ বলেছে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, মানে কি বলে দিয়েছে এটা ডিআইডিটি বলে দিয়েছে। তাহলে বিভব প্রভেদ VA মাইনাস BB, এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স চেয়েছে। ঠিক আছে, এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তো ঠিক আছে, এটাকে একটুখানি জুম করে নিই, এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। তো দেখো আমরা প্রথমে ধরছি যে বি পয়েন্টের ভোল্টেজ। ঠিক আছে, বি পয়েন্ট, তার ভোল্টেজ আমরা ধরছি VB = ধরো 0। ঠিক আছে, আমরা সব ভোল্টেজ ড্রপগুলো ফার্স্টে লিখি। এবার এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এখানে বলে দেওয়া আছে I = 2 অ্যাম্পিয়ার। যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে, V = IR, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে 2 × 2 সমান এখানে 4 ভোল্ট ভোল্টেজ ড্রপ হবে 2 ওহম রেজিস্ট্যান্সটাতে। এখানে 5 ওহম আছে, এখানে 1 হেনরি। এটা কি বলেছে, এটা ইন্ডাকটেন্সটা বলেছে। ইন্ডাকটেন্সে যে ইএমএফ হয় সেটা কত হয় LdIdt। তাহলে এখানে কত ভোল্টেজ ড্রপ হবে LdIdt। এখন এল এর ভ্যালু কোশ্চেনে কত বলেছে, এল এর ভ্যালু বলেছে 1, ডিআইডিটিও বলেছে 1, তাহলে এটা কত হবে 1 ভোল্ট। তাই এখানে ভোল্টেজ ড্রপ কত হয়েছে, এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে 1 ভোল্ট, এখানে 4 ভোল্ট, এখানে 1 ভোল্ট। তাহলে এবার বের করতে পারবো। দেখো এই জায়গাটা রয়েছে 0 ভোল্ট, এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে, মানে এদিকে ভোল্টেজটা হাই, এদিকের ভোল্টেজটা লো। এখানে 0 ভোল্ট ভোল্টেজ, তাহলে এই পয়েন্টে এখানে ভোল্টেজ কত হবে 0 + 2, মানে এখানে ভোল্টেজ হবে 2 ভোল্ট। একটা ব্যাটারি কানেক্টেড আছে, ব্যাটারির এখানে নেগেটিভ, এদিকে পজিটিভ, মানে এদিকের ভোল্টেজ আরও বাড়লো 2 + 5, এখানে কত ভোল্টেজ হবে, এখানে ভোল্টেজ হবে কত 7 ভোল্ট। ঠিক আছে, এখানে ভোল্টেজ হলো কত 7 ভোল্ট। ঠিক আছে, সরি একটু ভুল করেছি আমি, এখানটা একটুখানি ভুল হয়েছে, এখানে 4 ভোল্ট ছিল, আমি 2 ভোল্ট ধরেছি এখানে। ঠিক আছে, চলো এরকম একটু আধটু হয় ক্যালকুলেশন করতে গিয়ে। তো এখানে 0 ভোল্ট আছে ভোল্টেজ, এখানে 4 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়েছিল রেজিস্ট্যান্সে, তাহলে 0 + 4, এখানে কত হবে, এখানে হবে ভোল্টেজ 4 ভোল্ট। ঠিক আছে, এখানে 5 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে, এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ, তার মানে এখানের ভোল্টেজ কত হবে 4 + 5, এখানে ভোল্টেজ হবে 9 ভোল্ট। এখানে আবার 1 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়েছে, তাহলে 9 + 1, এখানকার ভোল্টেজ কত হয়ে যাবে, এখানে হবে 9 + 1 10 ভোল্ট। তাহলে ভিবি আর এটা হচ্ছে আমাদের VA, তার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত 10 ভোল্ট। খুব ইজি ক্যালকুলেশন, দেখো কীভাবে ক্যালকুলেশনটা করলাম। তাহলে এখানে সঠিক উত্তর কত হবে, সঠিক উত্তর হবে কিন্তু 10 ভোল্ট, অপশান 4। এবার চলো আমরা যাই আমাদের নেক্সট কোশ্চেনে। কি বলেছে এখানে দুটো কুণ্ডলী বলেছে, দুটো সার্কুলার কপার কয়েল আছে, তাদের রেডিয়াসের রেশিও বলে দিয়েছে 1:2। চৌম্বক ভ্রামক চেয়েছে। ঠিক আছে, চৌম্বক ভ্রামক কত হয় তোমরা জানো, μ = হয় IA। চৌম্বক ভ্রামক μ, ম্যাগনেটিক মোমেন্ট সেটা হয় কি IA। I হচ্ছে কারেন্ট, এ কি সার্কুলার লুপ বলেছে, তাহলে এ হচ্ছে কি πr²। ঠিক আছে, এ হচ্ছে πr²। তার মানে এখানে কারেন্ট তো কনস্ট্যান্ট, দুটোতেই কারেন্ট সেম কনস্ট্যান্ট বলেছে, পাইও কনস্ট্যান্ট, তার মানে মিউ প্রপোর্শনাল টু কী হয় r² হয়। এবার দুটো কয়েলে মিউ এর রেশিও চেয়েছে, ম্যাগনেটিক মোমেন্ট
বা চৌম্বক ভ্রামকের রেশিও চেয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, μ1 বাই μ2, μ1 বাই μ2 ইকুয়ালস টু কী হবে, r1 বাই r2 স্কোয়ার, r1 বাই r2 স্কোয়ার। এখন r1 বাই r2 কত বলেছে, ব্যাসার্ধের অনুপাত বলেছে 1:2, মানে রেশিওটা বলেছে হাফ, তার স্কোয়ার মানে 1/4। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, 1:4, অপশান 1, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা সহজ ছিল কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। চলো এবার আমরা যাই আমাদের নেক্সট কোশ্চেনে। বলেছে একটা ক্যামেরাতে বলেছে 4টে পাতলা লেন্স আছে, তাদেরকে পরপর কানেক্ট করে রেখেছে, স্পর্শ করিয়ে রেখেছে, তাদের মোট ক্ষমতা কত আর বিবর্ধন কত। ঠিক আছে, 4টে লেন্স, প্রতিটি লেন্সের ক্ষমতার বিবর্ধন বলে দিয়েছে পি আর এম, মোট ক্ষমতা। এটা দেখো, এটা শুধু ফর্মুলা জানলেই হয়ে যাবে। পাওয়ারের ফর্মুলা কি হয়, তোমরা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ করেছিলে, 1/F = 1/f1 + 1/f2 + 1/f3 + 1/f4, 1/f ফোকাল লেন্থের রেসিপ্রোকাল, সেটাই ছিল পাওয়ার। তাহলে পাওয়ারের যদি আমরা ক্যালকুলেশন করি, পাওয়ার ইকুইভ্যালেন্ট পাওয়ার যদি পি হয়, পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, P1 + P2 + P3 + P4। এবার 4টে লেন্স আছে, 4টে লেন্স একই রকমের, প্রত্যেকটার পাওয়ার হচ্ছে P, তাহলে টোটাল পাওয়ার কত হয়ে যাবে, 4P। ঠিক আছে, প্রত্যেকটার ভ্যালু P হলে। আর ম্যাগনিফিকেশান বা বিবর্ধন, ম্যাগনিফিকেশান এম কি হয়, প্রতিটা লেন্সের ম্যাগনিফিকেশানের মাল্টিপ্লাই হয়, গুণ হয়। ঠিক আছে, তাহলে এম ইকুয়ালস টু কী হয়, M1 × M2 × M3 × M4। এখন প্রত্যেকটার ম্যাগনিফিকেশান কত বলেছে, এম, তাহলে 4টে এম গুণ হবে, হয়ে যাবে কি m⁴। এটাও খুব সহজ ছিল কিন্তু। কোন অপশানে এটা রয়েছে দেখো, এটা রয়েছে অপশান 3-তে। ঠিক আছে, পাওয়ার হচ্ছে 4P আর ম্যাগনিফিকেশান হচ্ছে m⁴। তাহলে সঠিক উত্তর এখানে কি, এখানে সঠিক উত্তর হলো অপশান 3। এরপর চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। বেশ বড় আছে কিন্তু এটা, বলেছে 30 লিটার একটা পাত্র আছে যেখানে অক্সিজেন রয়েছে 18.20 মোল। এখানে আমার একটা বাড়তি কিন্তু পেজ লাগবে, হ্যাঁ, এইটাতে কিন্তু ক্যালকুলেশনের জায়গা নেই, ডেটাগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আয়তন কত বলেছে, আয়তন বলেছে 30 লিটার, এবং কত মোল অক্সিজেন আছে, 18.2 মোল অক্সিজেন আছে। এবার অণু থেকে কিছু অক্সিজেন বের করে নেওয়ার পরে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বলেছে, মানে টেম্পারেচার কত বলেছে, 27 ডিগ্রি সেলসিয়াস, মানে কেলভিনে করলে কত হবে, 300 কেলভিন। ভেতরের চাপ কমে কত হয়েছে, 11 অ্যাটমসফিয়ার চাপ হয়েছে। 1 অ্যাটমসফিয়ার চাপ বলে দিয়েছে 1.01 × 10⁵। তাহলে যে ভরের অক্সিজেন পাত্র থেকে বের করে দেওয়া হলো তা প্রায়, আচ্ছা প্রথমে ইনিশিয়াল কিন্তু দেখো মোল সংখ্যাটা এখানে বলা আছে, ইনিশিয়াল মোল সংখ্যা হচ্ছে এটা N1, সেটা বলা আছে। এখানের বাকি যা ডেটা দেওয়া আছে এখান থেকে ফাইনাল একটা মোল সংখ্যা বের করতে হবে N2। তারপরে আমরা দেখব যে কত মোল বাইরে বেরিয়ে গেছে, এক মোলের ওয়েট কত, সেটা তো তোমরা দেখতে পাচ্ছ, অক্সিজেনের আণবিক ভর বলে দিয়েছে, এক মোলের ওয়েট বলে দিয়েছে 32 গ্রাম। তাহলে সেখান থেকে কিন্তু টোটালটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, চলো এটা একটু ক্যালকুলেশন করি আমরা। তো ইনিশিয়াল আমাদের কি বলে দিয়ে আছে, ইনিশিয়ালি আমাদের বলে দেওয়া আছে N1, প্রাথমিক মূল সংখ্যা কত ছিল, 18.2, 18.2। ঠিক আছে, ইনিশিয়াল মূল সংখ্যা সেটা আমাদের বলা আছে, N1 = 18.2। এবার ফাইনালটা আমরা বের করবো। ফাইনালটা বের করার জন্য আমরা গ্যাস ইকুয়েশনটা নেবো। আমরা জানি PV = nRT। ঠিক আছে, ফাইনাল ক্ষেত্রের ধরছি আমরা মোল নাম্বারটা হচ্ছে N2, ধরছি মোল নাম্বারটা N2। তাহলে N2-র আমরা কি ইকুয়েশান লিখতে পারি, N2 = হচ্ছে PV বাই হচ্ছে RT, N2 = হচ্ছে PV বাই RT। এখন প্রেসার কত বলেছিল মনে আছে তো, 11 অ্যাটমসফিয়ারিক প্রেসার বলেছিল। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার কত, 1.01 × 10⁵। তাহলে 1.01 × 10⁵ দিয়ে গুণ হলো, এটা কি বসলো, পি এর ভ্যালু। এখন ভি কত বলেছিল, ভি বলেছিল 30 লিটার, তাকে যদি মিটার কিউবে করি 30 লিটারকে, তাহলে 30 × 10⁻³ ঠিক আছে, এসআইয়ে কনভার্ট করলাম।
আর এর ভ্যালু দেখবে নিচে ব্র্যাকেটে বলে দিয়েছিল 100/12, 100/12। টি কত বলেছিল 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিন। ব্যাস, আমাদের সব কিছু লেখা হয়ে গেছে। এবার একে আমাদের কিন্তু সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে। 12টা ওপরে উঠবে, 12টাকে আমরা ওপরে তুলে দিয়ে এখানে আমরা লিখি, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখছি 11, ঠিক আছে, ইন্টু 1.01, 11 ইন্টু 1.01 ইন্টু হচ্ছে 3, ঠিক আছে, 11 ইন্টু 1.01 ইন্টু 3 ইন্টু 10-এর পাওয়ারটা আমরা ক্যালকুলেশন করে নিই। এখানে আছে 5 আর একে 6 -3, মানে 10 টু দি পাওয়ার এটা হয়ে যাচ্ছে 3, ঠিক আছে, ইন্টু ধরো 12 এখানে আমরা করে দিই, নিচের এই 12টাকে তুলে দিলাম। নিচে কি হলো, নিচে হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4, ঠিক আছে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4। দেখো 3টা ওপর নিচে কেটে গেল, ঠিক আছে, 3টা ওপর নিচে কেটে গেল। 1.01টাকে আমরা তুলে দিই, 1.01 থেকে যদি দশমিকটা তুলি তাহলে নিচে আর একটা 100 আসবে। 1.01 থেকে দশমিকটা তুলে দিচ্ছি, নিচে আর একটা 100 এলো, ঠিক আছে। এই ক্যালকুলেশন আমাদের হলো। তাহলে 11, 12 আর 101 তাকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। আমরা যদি মাল্টিপ্লাই করি 12কে 11 দিয়ে একটা 12 হলো, আর একটা 12 মানে 131, 131কে 101 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 131, এখানে 131, তার মানে 13231, এটা 3, 133, ঠিক আছে, 131কে 132কে এটা 132, তো এটা 132কে 131 দিয়ে গুণ করছি, তাহলে 132, তাহলে এটা হলো 2, 13332, ঠিক আছে, 13332 এটা মাল্টিপ্লাই করে হলো, তাহলে 13332। এবার 10-এর পাওয়ারগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে নিচে দেখো 10 কিউব, নিচে একটা 10 থাকছে, আবার তাহলে হচ্ছে নিচে 1000, নিচে 1000 থাকছে, ঠিক আছে। খুব একটা শক্ত ক্যালকুলেশন নয়, ক্যালকুলেশনটা ইজিই রয়েছে। তাহলে 3 ঘর পরে এখানে দশমিক আসবে 13.332। তাহলে দেখো N1 ছিল 18.2 আর N2 হচ্ছে কি 13.332। তাহলে কতটা মাস বেরিয়ে গেছে, আমি এটা মুছে দিচ্ছি, এদিকের ক্যালকুলেশনটা এটা মুছে দিই, আমার এটা লাগবে না। তাহলে কতটা মাস বাইরে বেরিয়েছে, তাহলে মোল যত বাইরে বেরিয়েছে তাকে হচ্ছে অ্যাটমিক নাম্বারটা দিয়ে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে, তবে আমরা গ্রামে পাবো। তাহলে কতটা ভর বাইরে বেরিয়েছে অক্সিজেনের, সেটা হচ্ছে N1 মোল ছিল, N2 মোল বেরিয়ে গেছে, ইন্টু এটা হচ্ছে অ্যাটমিক ওয়েট। তাহলে N1 কত 18.2 মাইনাস 13.33, ঠিক আছে, 13.33 ধরলাম, একটু সিম্পলিফাই করে নিলাম, ইন্টু এম কত, এম হচ্ছে 32। এটা যদি বিয়োগ করি, এটা বিয়োগ করলে কী হবে 4.87 ইন্টু 32। এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো, এটাকে মাল্টিপ্লাই করলে পাবে 155.84 এরকম একটা পাবে। অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 156 গ্রাম, ঠিক আছে। একটু লেন্দি ছিল, এখানে একটু গুণটা করতে হবে তোমাকে, এই গুণটা। তাহলে 156 গ্রামের মতো এখানে হচ্ছে 156 গ্রাম। আমরা দেখি কোন অপশানে আছে, 156 গ্রাম রয়েছে, 156 গ্রাম মানে 0.156 কেজি, সেটা হচ্ছে অপশান 4। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি অপশান 4, ঠিক আছে। দেখো তাহলে আমাদের 14টা হয়ে গেল, কিন্তু এটা একটু লেন্দি ছিল, ক্যালকুলেশনটা একটু লেন্দি এবং ক্যালকুলেশন করতে হবে, কারণ অ্যান্সারগুলো খুব কাছাকাছি আছে, এই অ্যান্সারটা এবং এই অ্যান্সারটা খুব কাছাকাছি আছে, খুব একটা অ্যাপ্রক্সিমেশন ধরা যাবে না, গুণভাগ যা রয়েছে তা কিন্তু আমাদের করতে হচ্ছে এখানে। এরপরে দেখো, পরে একটা ইকুয়েশান বলেছে, এখানে একটা গতির ইকুয়েশান বলেছে, টিটা হচ্ছে টাইম, এক্সটা হচ্ছে তার অবস্থান, তাহলে টি সমান হচ্ছে x² + x, তার অ্যাক্সিলারেশান চেয়েছে, ত্বরণ চেয়েছে, ঠিক আছে। ত্বরণ মানে কি d2x dt2, তার আগে হচ্ছে আমাদের বেগ বের করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের ইকুয়েশানটা দিয়েছে t = x² + x, এখান থেকে যদি dx dt বের করি, ঠিক আছে, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করাটা একটু টাফ হবে, আমরা উল্টো করবো, আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি, লেফট হ্যান্ড সাইডে কী পাচ্ছি dt dx, রাইট হ্যান্ড সাইডে এখানে কী পাচ্ছি, এটা হয়ে যাচ্ছে কি 2x
প্লাস ওয়ান, তাহলে ডিটি ডিএক্স ইকাস টু হয়ে যাচ্ছে 2x প্লাস ওয়ান। তাহলে ভেলোসিটি ভি ইকাস টু কী জানি আমরা হয় ডিএক্স ডিটি, তাহলে ভেলোসিটি হচ্ছে 1/2x প্লাস ওয়ান, অর বলতে পারি কি 2x প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ভেলোসিটি আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এবার আমাদের অ্যাক্সেলারেশন করতে হবে। আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখানে। অ্যাক্সেলারেশন ইকুয়াস টু আমরা কি জানি, অ্যাক্সেলারেশন ইকুয়াস টু হয় কি ডিভিডিটি হয়, অ্যাক্সেলারেশন ইকুয়াস টু হয় ডিভিডিটি। কিন্তু এখানে টি এর রেসপেক্টে ভিকে ডিফারেন্সিয়েশন করতে পারছো না, তাহলে কার রেসপেক্টে ওটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। ডিভিডিটিকে আমরা এরকম লিখতে পারি ডিভিডিএক্স ইন্টু কি ডিএক্স ডিটি। এখন এই ডিএক্স ডিটি মানে কি, ডিএক্স ডিটি হচ্ছে ভি, তাহলে এটাকে লিখতে পারি ভি ইন্টু ডিভিডিএক্স। ঠিক আছে, এখানে যদি ভ্যালু বসাই, যদি ভি এর ভ্যালু বসাই, এটা ভি এর ভ্যালু 1/2x প্লাস ওয়ান ইন্টু যদি ডিভিডিএক্স করি, এর এক্সের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি, দেখো মাথায় -1 আছে, সেটা গায়ে চলে আসবে। ঠিক আছে, এর যদি ডিফারেন্সিয়েশন আমরা করি এর রেসপেক্টে, তাহলে এটা কি আসবে, এটা আসবে কি -2/2x প্লাস ওয়ান টু দি পাওয়ার -1। তোমরা ম্যাথ জানো ভালো, এটা কষে ফেলতে পারবে। তাহলে -2 এখানে এক্সের একবার ডিফারেন্সিয়েশন হয়েছে, সেই জন্য এই 2টা এসেছে। ঠিক আছে, 2x এর ডিফারেন্সিয়েশন হয়েছে। তাহলে 1/2x প্লাস ওয়ান ইন্টু হচ্ছে -2/2x প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তার মানে 2x প্লাস ওয়ান টু দি পাওয়ার -1 নয়, 2x প্লাস ওয়ানের এটা স্কোয়ার, এখানে একটু লেখা ভুল হয়ে গেছে, 2x প্লাস ওয়ানের স্কোয়ার। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করে দিই এই দুটোকে, তাহলে কি আসবে এখানে -2/2x প্লাস ওয়ানের কিউব। তাহলে -2/2x প্লাস ওয়ানের কিউব কোথায় আছে, অপশান 2তে আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কি, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান 2। ঠিক আছে, এখানে একটা টেকনিক এখানে তোমরা দেখলে ডাইরেক্ট ডিএক্স ডিটি বের করিনি, ডিটি ডিএক্স বের করেছি এখানে, আর এইখানে এটা বের করার একটা টেকনিক রয়েছে, এটা তোমরা দেখবে অনেক অঙ্কেই থাকে এটা। চলো এবার যাই আমাদের নেক্সট কোশ্চেনে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এলসিআর সার্কিট থেকে নেক্সট কোশ্চেন আছে। এখানে ইনপুট ভোল্টেজ বলে দিয়েছে, তার ভ্যালু বলে দিয়েছে, ফ্রিকোয়েন্সির ভ্যালু বলে দিয়েছে 50 হার্জ, এবং সেখানে কী কী আছে, রেজিস্ট্যান্স আছে 20 ওহমের, একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বলে দিয়েছে 25 ওহম, ইন্ডাক্টার আছে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বলে দিয়েছে 45 ওহম। এখন তার মধ্যে দিয়ে কারেন্ট কত এবং তড়িৎ প্রবাহ এবং ভোল্টেজের মধ্যে দশাকোণ কত। ঠিক আছে, এখানে দেখো যদি আমরা একটু ফেজরটা এঁকে নিই, যদি আমরা ফেজরটা একটু আঁকি, এক্স অ্যাক্সিসে কারেন্ট থাকে, যেদিকে কারেন্ট থাকে সেদিকেই হচ্ছে ভিআর এর ডিরেকশান হয়, কারণ ভিআর এবং কারেন্ট হচ্ছে সেম ফেজে থাকে। এখন ইন্ডাক্টারের ভোল্টেজ কী হয়, ইন্ডাক্টারের ভোল্টেজ হয় 90 ডিগ্রিতে, সেটা লিড করে। ক্যাপাসিটারের ভোল্টেজ কী হয়, 90 ডিগ্রিতে ল্যাগ করে, ভিসি হয় এদিকে। তাহলে এইটা হয় কি, এটা হয় হচ্ছে ভিএল মাইনাস ভিসি। ঠিক আছে, এইটা হচ্ছে এখানে লেখার জায়গা নেই, আমি স্টার দিলাম, স্টার দিয়েছি, এটা হয় কি ভিএল মাইনাস ভিসি। ঠিক আছে, তার মানে এটা হয় আমাদের ভি, এটা হয় ভি, এই অ্যাঙ্গেলটা হয় ফাই। মানে ভোল্টেজ কারেন্টকে লিড করছে, কত ফেজার ডায়াগ্রাম এটা, ভোল্টেজ কারেন্টকে ফাই অ্যাঙ্গেলে লিড করছে। তাহলে শেষে আমাদের একবার tan ফাই বের করতে হবে, তাহলে অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাব। আর আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে প্রথমে কারেন্টটা, তার জন্য কি আমাদের এই সার্কিটের ইম্পিডেন্স বের করতে হবে, সার্কিটের ইম্পিডেন্স ইম্পিডেন্স জেড ইকুয়ালস টু কী হয় √, দেখো এখানে আর হচ্ছে, আর এখানে কি হচ্ছে ভিএল মাইনাস ভিসি, মানে এক্সএল মাইনাস এক্সসি। তার মানে এখানে হয়ে যাচ্ছে এটা RS স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি তার স্কোয়ার। আর কি রেজিস্ট্যান্স এক্সএল কি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এক্সসি কি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, তার যদি ভ্যালু বসাই তাহলে জেড ইকুয়ালস টু কত পাচ্ছি, আর এর ভ্যালু এখানে কত বলেছে 20, তার মানে এটা হয়ে যাচ্ছে 20 স্কোয়ার প্লাস এক্সএল বলেছে 45, এক্সসি বলেছে 25, মানে এটা হয়ে যাচ্ছে 45 মাইনাস 25 তার স্কোয়ার, 45 মাইনাস 25 এটাও 20 হয়ে যাচ্ছে। তার মানে হয়ে যাচ্ছে কি √400 প্লাস 400, √400 প্লাস 400, তাহলে কি হয়ে যাবে 400 এর রুট কত হয় 20, তার মানে হচ্ছে 20 √2।
তার মানে ইম্পিডেন্স কত হচ্ছে, ইম্পিডেন্স হচ্ছে 20√2। তাহলে কারেন্ট কত হবে, কারেন্ট আই মানে আই আরএমএস যদি বের করো তাহলে ভি আরএমএস বাই জেড, এইটাও আরএমএস এটাও আরএমএস, ঠিক আছে। তাহলে ভি আরএমএস বাই জেড, ভি আরএমএস কত বলেছে 220 বলেছে, তাহলে 220/20√2, 220/20√2, এটা কারেন্ট। কেন ইম্পিডেন্স পেলাম 20√2 আর ভোল্টেজ বলে দিয়েছি ইনপুট ভোল্টেজ 220, তাহলে 220কে 20√2 দিয়ে ভাগ হচ্ছে। দেখো 0 0 তো এখানে কেটে গেল, 20/2, 20/√2 আছে, 20/√2 আছে, তো এটাকে দেখো ওপর নিচে আমরা √2 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে। তাহলে এটা হবে কি 22/4 ইন্টু হচ্ছে √2। এখন 22/4, 22/4টা আমরা করে নিই, কত হবে 5.5 ইন্টু √2, √2 ভ্যালু কত হয়, √2 ভ্যালু হয় নিয়ারলি 1.41, 1.4 ধরছি আমরা। 5.5 ইন্টু 1.4 এটা কত আসবে, এটা আসবে তোমার 7.7 অ্যাম্পিয়ারের মতো, 7.7 অ্যাম্পিয়ারের মতো, ঠিক আছে। 7.7 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট কোনটায় রয়েছে, 7.7 দুটোতে আছে, দেখো অপশান 1 আর অপশান 2। তাহলে অপশান 3 4 কিন্তু হবে না আমাদের, অপশান 3 আর 4 আমরা কেটে দিচ্ছি, অপশান 3 হবে না, অপশান 4 হবে না। কারেন্টটা ম্যাচিং হয়েছে অপশান 1 আর অপশান 2 এর সঙ্গে, ঠিক আছে। কিন্তু ফেজ অ্যাঙ্গেলটা বের করতে হবে, ভোল্টেজ লিড করছে কাকে, কারেন্টকে। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। কারেন্টটা আমরা পেয়ে গেছি, এখন এবার অ্যাঙ্গেলটা বের করব, ফেজ অ্যাঙ্গেলটা। ফেজ অ্যাঙ্গেলটা কী হয়েছে, এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ টাইপের সার্কিট, ভোল্টেজটা কারেন্টকে লিড করলে তোমরা জানো সেটা ইন্ডাকটিভ টাইপের হয়। তাহলে এখানে যদি আমরা tan phi বের করি, tan phi মানে কি তোমরা জানো, লম্ব বাই ভূমি, লম্বের দিকে কি আছে XL - XC আছে, আর এদিকে আছে কি R, তাহলে এটা হয়ে যাবে কি XL - XC/R। এখন XL কত বলেছে 45, XC কত বলেছে 25, বাই R কত বলেছে, R সার্কিটে কত বলেছিল ভুলে গেলাম, R বলেছে 20, ঠিক আছে, R বলেছে 20। তাহলে 45 - 25 বাই হচ্ছে 20, তাহলে কত হয়ে যাচ্ছে 20/20, এটা হয়ে যাচ্ছে 1। তাহলে tan phi ইকুয়ালস হচ্ছে 1, তার মানে phi কত, phi হচ্ছে 45 ডিগ্রি। এখন দেখো এই দুটোর মধ্যে 45 ডিগ্রি এটাই মিলেছে, দেখো কারেন্ট আর ভোল্টেজ মিলেছে 2 নম্বর অপশানে, ঠিক আছে। তাহলে এখানে কোনটা কারেক্ট, 2 নম্বর অপশানটা কারেক্ট। তাহলে এটা এলসিআর থেকে এলো, ফেজার ডায়াগ্রাম একটু ভালো করে এলসিআর এবং ফেজার ডায়াগ্রাম কিন্তু তোমরা প্র্যাকটিস করে নেবে। নেক্সট দেখি কি বলেছে। তো সূর্য নিজের কেন্দ্রের বাইরে দিনে 27 দিনে একবার ঘোরে, ঠিক আছে। সূর্য হচ্ছে 27 দিনে একবার ঘুরছে, বাইরের কোনো প্রভাব ছাড়া সূর্য প্রসারিত হয়েছে, মানে সূর্যের কি বলেছে, সূর্যের তাহলে ওই দৈনিক গতিটা বলেছে, আহ্নিক গতিটা সূর্যের। ব্যাসার্ধ যদি বর্তমান ব্যাসার্ধের দ্বিগুণ করে দেওয়া হয় তবে তার আবর্তনকাল কত হবে, ঠিক আছে। এখানে বাইরে থেকে কোনো কিছু হয়নি, বাইরে থেকে কোনো কিছু হয়নি মানে হচ্ছে টর্ক হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টামের অঙ্ক, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। এখানে বলেছে বাইরে থেকে কোনো টর্ক অ্যাপ্লাই হয়নি, বাইরে থেকে টর্ক অ্যাপ্লাই না হলে আমরা কি জানি I1 ω1 ইকুয়ালস টু I2 ω2 হবে, ঠিক আছে। আই কি মোমেন্ট অফ ইনার্সিয়া, ওমেগা কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা কি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কনজার্ভ আছে এখানে, ঠিক আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি কনজার্ভ হয়, এখানে যদি আমরা ভ্যালুগুলো বলি আগের আর পরের ভ্যালু, ঠিক আছে। আগে কি হয়, আই কত হয়, আমরা জানি স্পিয়ারের আই হয় 2/5 mr², তাহলে বাঁদিকে যদি বসাই 2/5, এটা হচ্ছে সানের মাস, ঠিক আছে। ওমেগা এটা কি হলো 2/5 mr² করতে হবে, আর কত, আরটা প্রথমে হচ্ছে রেডিয়াস ছিল r1, তাহলে 2/5 mr1²। এবার ওমেগা মানে কি জানি, ওমেগা মানে হচ্ছে 2π/t, তাহলে ইনটু হচ্ছে 2π/t, টি ধরলাম t1, এটা হচ্ছে ফার্স্ট কেসে যখন সান হচ্ছে ছোট ছিল। এবার যখন ও এক্সপ্যান্ড করেছে, ঠিক আছে, ও এক্সপ্যান্ড করেছে যখন, তখন হচ্ছে 2/5 মাস তো কোনো চেঞ্জ হয়নি, রেডিয়াস এক্সপ্যান্ড হয়ে গেছে, r2² হয়ে গেল, এটা হয়ে গেল 2π/t2, ঠিক আছে। অনেকগুলো টার্ম দেখো এখানে কেটে যাচ্ছে, দেখো
এই টার্মগুলো দুদিকে কেটে যাচ্ছে, এইগুলো কেটে যাচ্ছে। কি চেয়েছে? চেয়েছে আমাদের T2 চেয়েছে। তাহলে যদি সাজাই, এটাকে যদি সাজাই, তার আগে লিখে নিই ইকুয়েশানটাকে পরিষ্কার করে। R1 স্কোয়ার বাই T1 ইকুয়ালস টু R2 স্কোয়ার বাই T2। ঠিক আছে, এটা আমরা পেলাম। কি চেয়েছে আমাদের? আমাদের চেয়েছে যে আবর্তনকাল কত হবে, T2 চেয়েছে। তার মানে এখান থেকে যদি আমরা T2 বের করি, T2 ওপরে উঠে এলো, T1টা ওদিকে গুণ হয়ে গেল, তার মানে এটা হয়ে যাবে T1 ইন্টু R2 বাই R1 স্কোয়ার, T1 ইন্টু R2 বাই R1 স্কোয়ার। এখন T1 কত বলেছে কোশ্চেনে? সেটা বলেছে 27 দিন। আর রেশিওটা কি বলেছে? রেডিয়াসের এক্সপ্যান্ড হয়ে দ্বিগুণ হয়েছে, মানে R2 বাই R1 হচ্ছে 2, তার স্কোয়ার মানে 27 ইন্টু 4 মানে হচ্ছে 108। তাহলে মানে আর্থের এখন যে আর্থের রোটেশন হবে, আর্থের নয় সানের, সরি, নিজের অ্যাক্সিসের মধ্যেই আর্থের যে রোটেশন হবে, কত টাইম লাগবে? 108 দিন। ঠিক আছে, তাহলে সঠিক এখানে অ্যান্সার হচ্ছে অপশান 4। চলো এবার আমরা দেখি আমাদের নেক্সট কোশ্চেন। আচ্ছা চলো, তবে এখানে বলেছে যে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেখানে ইলেকট্রনের গতি হচ্ছে কোয়ান্টাইজড। ঠিক আছে, কক্ষপথের মধ্যে তার ফ্লাস্ক হচ্ছে NH/E। তাহলে ফ্লাস্ক বলেছে কি? ইলেকট্রনের NH/E, যেখানে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজারগুলো, H প্লাঙ্ক কনস্ট্যান্ট, E হচ্ছে ইলেকট্রনের চার্জ। মডেল অনুযায়ী সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক কত হবে? এখন দেখো চৌম্বক ভ্রামক কাকে বলে। চৌম্বক ভ্রামক একটু আগে একটা অঙ্কে চৌম্বক ভ্রামক তোমরা বের করেছিলে। চৌম্বক ভ্রামক ছিল কি? মিউ ইকুয়ালস টু ছিল IA। ঠিক আছে, চৌম্বক ভ্রামক মিউ ইকুয়ালস টু হচ্ছে IA। তাহলে আমাদের দুটো জিনিস বের করতে হবে, এক হচ্ছে I এবং দ্বিতীয় হচ্ছে A এরিয়া, সেটা বের করতে হবে। এখন আমাদের ইনিশিয়াল যে কন্ডিশান বলেছে, ম্যাগনেটিক ফ্লাস্ক বলেছে কি N ইন্টু H/E। তাহলে ফ্লাস্ক ফাই সমান কি জানি? B.A হয়, আমরা স্কেলারই ধরছি, BA হয়। সেটা কোশ্চেনে বলে দিয়েছে কি NH/E, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে সেখান থেকে আমরা যদি A বের করে রাখি, এখান থেকে যদি আমরা A বের করে রাখি, সেটা কি বেরোবে? NH/E ইন্টু B। তাহলে এটা আমরা বের করে রাখলাম। আমরা কি বের করতে চাইছি? আমরা বের করতে চাইছি ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে, চৌম্বক ভ্রামক বের করতে চাইছি। আমাদের A বের করা হয়ে গেছে, এরপর আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে I বের করতে হবে। ঠিক আছে, এটা এই সাইডে থাকুক, বাকিটা আমরা এখানে কষবো। এবার দেখো, যদি ম্যাগনেটিক ফিল্ডে কোনো চার্জ পার্টিকেলের যদি রোটেশান হয়, চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডে রোটেশান হচ্ছে, ঠিক আছে, তাহলে সেন্টারের দিকে ম্যাগনেটিক ফিল্ড আছে পারপেন্ডিকুলার। ঠিক আছে, তো সেন্টারের দিকে যে ফোর্স হয়, ম্যাগনেটিক ফোর্সটা, সেটা কত হয়? সেটা হয় কি QVB হয়। ঠিক আছে, QVB। এখানে কিউ এর জায়গায় লিখতে পারি E। তাহলে এখানে ম্যাগনেটিক যে ফোর্সটা, সেটা হয় কি EVB। আর এই দিকে হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল, এর সেটা কত হয়? সেটা হয় mv²/r। মানে ম্যাগনেটিক ফিল্ড লোকে সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে, আর সেন্ট্রিফিউগাল ফোর্সটা রোটেশনের জন্য সেটা বাইরের দিকে যায়। তাহলে এই দুটো কি হয়? এই দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়। তাহলে এই দুটোকে যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট করি, তাহলে এখান থেকে আমরা কী পাই? এটাকে আমি মুছে দিচ্ছি ছবিটাকে। ঠিক আছে, mv²/r ইকুয়ালস টু আমরা করব EVB, সেখান থেকে আমরা V বের করে নেবো। ঠিক আছে, এটাকে আমরা মুছে দিচ্ছি এটাকে আমরা। তাহলে যেটা ছিল সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r, সেটা ইকুয়ালস টু কি EVB। তোমরা খাতায় ছবিটা এঁকে নেবে। এবার এখান থেকে আমরা V বের করবো। এখান থেকে যদি V বের করি, দেখো একটা V কেটে যাচ্ছে দুদিকে। এখান থেকে যদি V বের করি, তাহলে কোনাকুনি গুণ হবে। ঠিক আছে, কোনাকুনি গুণ হচ্ছে। V ইকুয়ালস টু এখান থেকে কত বেরোচ্ছে? EBR/m, EBR/m। এটা হচ্ছে ভেলোসিটি। এখান থেকে ভেলোসিটি বেরোলো। এবার কারেন্ট আমরা বের করতে চাইবো। কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে চার্জ বাই টাইম, I ইকুয়ালস টু Q/T হয়। এখানে ইকুইভ্যালেন্ট যদি আমরা এখানে কারেন্ট বের করি, ইকুইভ্যালেন্ট কারেন্ট I ইকুয়ালস টু কী হয়? Q/T। কিউ এর জায়গায় এখানে কী হবে? কিউ এর জায়গা হবে E, টাইমের জায়গা হবে ক্যাপিটাল T, যেটা হচ্ছে একটা টোটাল রোটেশান হতে যে টাইম লাগে। এখন T মানে একটা টোটাল রোটেশান হতে কত টাইম লাগবে? সেটা হচ্ছে 2πr/v।
টু পাই আর মানে হচ্ছে পরিধিটা পেরিফেরিটা, তাকে ভি দিয়ে হচ্ছে ভাগ যদি করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ই ইন্টু ভি বাই টু পাই আর, ই ভি বাই টু পাই আর। এই ভি এর ভ্যালুটা যদি ওখানে আমরা বসিয়ে দিই তাহলে কি পাবো, ই বাই টু পাই আর ইন্টু ই বি আর, ভি এর ভ্যালু ই বি আর বাই হচ্ছে এম, ঠিক আছে, ই বি আর বাই হচ্ছে এম। দেখো এখানে আরগুলো কেটে গেল, দুদিকে আরটা কেটে গেছে, তাহলে কি হচ্ছে কারেন্টার ভ্যালু কত হচ্ছে, ই আর ই মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে ই স্কোয়ার বি, ওপরে হয়ে যাচ্ছে ই স্কোয়ার বি, নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে টু পাই এম, টু পাই এম। তাহলে দেখো মিউ বের করবো, তার জন্যে এটাও পেয়ে গেছি, তার জন্য আইটাও পেয়ে গেছি, তাহলে এদেরকে জাস্ট মাল্টিপ্লাই করতে হবে। আমি এই জায়গাটাতে মাল্টিপ্লাই করবো, এই জায়গাটা ক্যালকুলেশন আমার হয়ে গেছে, তোমরা পরপর কিন্তু খাতাতে করবে এটা, ঠিক আছে। তাহলে যদি মিউ আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে মিউ লেখা আছে, আই এর ভ্যালু এটা আর এ এর ভ্যালু হচ্ছে এটা, এদেরকে মাল্টিপ্লাই করছি, এইখানে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে। আরেকটু আমি মুছে দিই, এখানে এটা লেখাই আছে, এটা লেখাই আছে, তাকে শুধুমাত্র আই দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এই জায়গাটা টোটালি আমি নিই। তাহলে মিউ এর ভ্যালু হচ্ছে, মিউ এর ভ্যালু আই এবং এ এর হচ্ছে মাল্টিপ্লিকেশান, ঠিক আছে। মিউ এর ভ্যালু হচ্ছে আই আর এ এর হচ্ছে মাল্টিপ্লিকেশান। আই কত বেরিয়েছে, আই হচ্ছে এটা বেরিয়েছিল ই স্কোয়ার বি বাই টু পাই এম ইন্টু আমাদের এইখানে এই যে কন্ডিশানটা দিয়েছিল সেখান থেকে আমাদের ফ্লাস্ক বেরিয়েছিল, ঠিক আছে। এটা কত ছিল, এটা ছিল বি এ, তার মানে এ কি ছিল, নিচে একটা বি থাকবে শুধু এর, তাহলে হচ্ছে এন ইন্টু এইচ বাই ই ইন্টু বি, ঠিক আছে, এর নিচে একটা বি ধরে নিলেই হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, একটা ই কেটে গেল, একটা বি কেটে গেল, তাহলে হচ্ছে এন এইচ বাই টু পাই এম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি এন এইচ ই বাই টু পাই এম, এন এইচ ই বাই টু পাই এম। এখন কি বলেছে, সর্বনিম্ন শক্তিস্তর বলেছে, সর্বনিম্ন শক্তিস্তর এন ইকুয়াস টু কত হয়ে যায় 1, এন ইকুয়াস টু 1 হয়ে গেলে মিউটা কত হবে, মিউটা হয়ে যাবে এইচ ই বাই টু পাই এম, এইচ ই বাই টু পাই এম। কোন অপশানে রয়েছে, দেখো অপশান 3-তে রয়েছে, না অপশান 3-তে নয়, অপশান কততে রয়েছে, অপশান 2-তে রয়েছে, অপশান 3-তে না, অপশান 2-তে রয়েছে এইচ ই বাই টু পাই এম। তাহলে এখানে সঠিক উত্তর কি, সঠিক উত্তর হলো অপশান 2। আচ্ছা এইখানে দেখো থার্মাল কন্ডাকশান থেকে একটা অঙ্ক আছে, থার্মাল কন্ডাকশান থেকে এই অঙ্কটা খুব সুন্দর আমি করে দেবো, তোমাদের মনে থাকবে এবং খুব ছোটো হবে অঙ্কটা। বলেছে কি 3টে অভিন্ন তাপ পরিবাহী দণ্ডকে চিত্রের ন্যায় শ্রেণী সমবায়ে লাগানো হয়েছে, সিরিজ কানেকশান রয়েছে, মানে 3টে সলিড আছে যার মধ্যে দিয়ে থ্রু কন্ডাকশান প্রসেস হিট যাচ্ছে একদিক থেকে অন্যদিকে। এবার তাপ পরিবাহিতাঙ্ক এদের বলে দিয়েছে, থার্মাল কন্ডাক্টিভিটি বলে দিয়েছে, প্রথমটা হচ্ছে 2K, কে এবং হচ্ছে 2K, ঠিক আছে। এবং দণ্ডগুলো একই, এর মানে ক্রস সেকশনাল এরিয়া লেন্থ সব সেম, অভিন্ন বলেছে, একই টাইপের বলেছে, আইডেন্টিক্যাল বলে দিয়েছে, ঠিক আছে। তো টেম্পারেচারগুলোও বলে দিয়েছে, এদিকের টেম্পারেচার হচ্ছে 3T, এদিকের টেম্পারেচার T, এখানে T1 এখানে T2। কী চেয়েছে, টেম্পারেচারের রেশিও চেয়েছে, ঠিক আছে, টেম্পারেচারের রেশিও, কোন রেশিও, T1 আর T2 রেশিও চেয়েছে। চলো অঙ্কটা কষি, জায়গা লাগবে আমার, নেক্সট একটা পেজ আমি রেখেছি, এখানে আমরা কষবো। তো এখানে দেখো থার্মাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। থার্মাল রেজিস্ট্যান্স কী হয় আমি বলেছি, আমরা প্রথমে বলছি আমরা যে ইলেকট্রিসিটিতে রেজিস্ট্যান্স কত হয়, আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এন, ঠিক আছে। তো থার্মাল রেজিস্ট্যান্স কেউ যদি লিখি, থার্মাল রেজিস্ট্যান্স আর রো এর জায়গায় কী হয়ে যায় 1/K, ঠিক আছে। 1/Kটা হচ্ছে এখানের রেজিস্টিভিটি ইন্টু লেন্থ, এখানে ধরছি, ধরো লেন্থকে ধরছি ক্যাপিটাল এল বাই এ, তাহলে থার্মাল রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু লিখতে পারি ওর সঙ্গে বাই অ্যানালজি ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের সঙ্গে থার্মাল রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু হচ্ছে 1/K ইন্টু এল বাই এ। থার্মাল রেজিস্ট্যান্স দেখবে ক্লাস 10 লেভেল থেকে কিন্তু আমাদের আসে। তো থার্মাল রেজিস্ট্যান্স থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো রেজিস্ট্যান্স এবং থার্মাল কন্ডাক্টিভিটি একে অপরের কিন্তু ব্যস্তানুপাতিক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো আর প্রপোর্শনাল টু 1/K, মানে যার কে বেশি তার রেজিস্ট্যান্স কম,
যার কে কম তার রেজিস্ট্যান্স বেশি। এখন দেখো মাঝখানে স্ল্যাবটার কে হচ্ছে কম, তার মানে রেজিস্ট্যান্স হবে বেশি। দু সাইডের স্ল্যাবের কে হচ্ছে বেশি, তার মানে রেজিস্ট্যান্সটা তার কমে যাবে। তাহলে দু ধারের রেজিস্ট্যান্সটাকে ধরছি আমি ধরো আর, তাহলে এখানে রেজিস্ট্যান্স ধরলাম ধরো রেড কালারে রেখি, এর উপরে ভালো ফুটবে। এখানে রেজিস্ট্যান্স ধরলাম আর, তাহলে এই জায়গারও রেজিস্ট্যান্স হবে আর। এখানে কন্ডাক্টিভিটি হাফ হয়ে গেছে, থার্মাল কন্ডাক্টিভিটি হাফ হয়ে গেছে, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল ছিল, রেজিস্ট্যান্স কী হয়ে যাবে, রেজিস্ট্যান্স ডবল হয়ে যাবে। তাহলে এই জায়গাটা রেজিস্ট্যান্স হবে ডবল 2R। তাহলে দু সাইডে দুটো স্ল্যাবের রেজিস্ট্যান্স ধরলাম আমরা আর, তাহলে মাঝখানের স্ল্যাবটার রেজিস্ট্যান্স হয়ে গেছে হচ্ছে 2R। ঠিক আছে, এইবার আমরা যদি থার্মাল কারেন্ট বের করি, ইলেকট্রিসিটির ক্ষেত্রে কারেন্ট I ইকুয়ালস টু কী হয়, I হয় V2 মাইনাস V1 বাই R, তাই তো হয়। ইলেকট্রিক্যাল কারেন্ট I হয় কি, বিভব প্রভেদ বাই রোধ, কার ল, ওহমের সূত্র। একই রকমভাবে এখানেও যদি থার্মাল কারেন্ট বের করি, থার্মাল কারেন্টকে হিট কারেন্ট যদি এখানে বের করি তাকে ধরো লিখছি কিউ, হিট কারেন্টকে লিখছি ধরো কিউ। হিট কারেন্ট একইভাবে কী হবে, ওখানে ছিল বিভব পার্থক্য বাই রোধ, এখানে হবে উষ্ণতার পার্থক্য বাই রোধ। এবার টোটাল স্ল্যাবের ক্ষেত্রে যদি লিখি, টোটাল স্ল্যাবের ক্ষেত্রেটা লিখছি, ঠিক আছে, টোটাল স্ল্যাবের ক্ষেত্রে তাহলে উষ্ণতার পার্থক্য কত, এখানে বিভব পার্থক্যের মতোই 3T মাইনাস টি, ঠিক আছে, টোটাল স্ল্যাবের ক্ষেত্রে। তাহলে 3T মাইনাস টি বাই নিচে কী হবে, টোটাল রেজিস্ট্যান্স। এখন এটা সিরিজে আছে, এটা আর 2R আর আর সিরিজে আছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, টোটাল রেজিস্ট্যান্স হবে কি 4R। তাহলে ওপরে হবে কি 2T বাই নিচে হবে কি 4R, কাটাকাটি হয়ে কত হবে, কাটাকাটি হয়ে হবে T বাই 2R। তাহলে এখানে হিট কারেন্ট কত হলো, T বাই 2R। ঠিক আছে, এখানে ইলেকট্রিক কারেন্ট ছিল V2 মাইনাস V1 বাই R, ঠিক একই রকম ইকুয়েশান করে হিট কারেন্ট টোটাল স্ল্যাবের মধ্যে দিয়ে হচ্ছে T বাই 2R। এখন যদি এই 1 নম্বর স্ল্যাবটা দেখি, 1 নম্বর স্ল্যাবটা, ঠিক আছে, 1 নম্বর স্ল্যাবটা, তার ক্ষেত্রে যদি আমরা ইকুয়েশান করি, এখন এই দিকটা আমরা 1 নম্বর স্ল্যাবের ইকুয়েশান করব। 1 নম্বর স্ল্যাবের ক্ষেত্রে দেখো যদি আমরা করি যে হিট কারেন্টটা 1 নম্বর স্ল্যাবে কত হচ্ছে, 1 নম্বর স্ল্যাবের এদিকের টেম্পারেচার 3T, এদিকের হচ্ছে T1, তাহলে 1 নম্বর স্ল্যাবেরতে হিট কারেন্ট হবে, ঠিক ওহমস ল ইউজ করছি এক্ষেত্রে, তাহলে হচ্ছে 3T, এদিকে 3T, এদিকে হচ্ছে T1, তাহলে 3T মাইনাস T1 বাই এর রেজিস্ট্যান্স কত, এর রেজিস্ট্যান্স হচ্ছে R, ইকুয়ালস টু হচ্ছে টোটাল হিট কারেন্টটাই, কারণ এটা স্টেডি স্টেটে আছে, সেটা তো আগেই বের করেছি, সেটা কত T বাই 2R। ঠিক আছে, তাহলে এই স্ল্যাবটার ক্ষেত্রে হিট কারেন্ট বের করলাম, আর টোটাল হিট কারেন্ট বের করা আগে থেকে ছিল, দুটোকে আমরা ইকুয়াল করলাম। দেখো আরটা দুদিকে কেটে যাচ্ছে, দুদিকে আর কেটে যাচ্ছে, 2 দিয়ে যদি কোনাকুনি গুণ হয়ে যায়, নেক্সট লাইনে কত হয়ে যাবে, 6T মাইনাস 2T1 ইকুয়ালস টু হচ্ছে T। ঠিক আছে, 6T মাইনাস T, তাহলে যদি বিয়োগ করি আমরা হবে 5T, যদি ঘুরিয়ে লিখি তাহলে 2T1 ইকুয়ালস টু হচ্ছে 5T। এটা কি 1 নম্বর স্ল্যাবের ক্ষেত্রে ইকুয়েশনটা পেলাম। একই রকমভাবে যদি 2 নম্বর স্ল্যাবের ক্ষেত্রে ইকুয়েশনটা আমরা করি, 2 নম্বর স্ল্যাবের ক্ষেত্রে এখানে ইকুয়েশন করবো, ওহমস লটা আমি মুছে দিচ্ছি এখানে। 2 নম্বর স্ল্যাবের ক্ষেত্রে ইকুয়েশন, 2 নম্বর স্ল্যাবের ক্ষেত্রে ইকুয়েশন করছি আমরা এখানে, স্লাইডারটা এদিকে নিয়ে চলে আসি। 2 নম্বর স্ল্যাবের ক্ষেত্রে যদি এখানে আমরা ওহমস ল ইউজ করি, 2 নম্বর স্ল্যাবের ক্ষেত্রে 2 নম্বর স্ল্যাব হচ্ছে 2 নম্বর স্ল্যাব, এখানে স্ল্যাবেতেও লিখে দিই, এইটাকে আমি ধরছি 2 নম্বর স্ল্যাব। ঠিক আছে, মিডল স্ল্যাবটা নয় কিন্তু 2 নম্বর স্ল্যাব মানে। তাহলে দ্বিতীয় স্ল্যাবটাতে যদি আমরা ইউজ করি ওহমস লটা, দুদিকের টেম্পারেচার কত, দেখো এটা হাই টেম্পারেচার, এটা লো টেম্পারেচার, টেম্পারেচার ডিফারেন্স কত T2 মাইনাস T বাই রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে R, তাহলে 2T মাইনাস T বাই হচ্ছে R সমান হিট কারেন্ট, আমরা তো আগেই বের করেছিলাম T বাই 2R হিট কারেন্টটা, তাহলে এখানে হচ্ছে T বাই 2R। দুদিকে দেখো আর কেটে গেল, কোনাকুনি গুণ করে দিই, তাহলে 2T2 মাইনাস 2T ইকুয়ালস টু হচ্ছে T, তার মানে 2T2 ইকুয়ালস টু হচ্ছে 3T। ঠিক আছে, তাহলে দেখো দুটো ইকুয়েশন আমরা কিন্তু এখানে পেয়ে গেছি, দুটো ইকুয়েশন পেয়ে গেছি। এবার দুটো ইকুয়েশনকে যদি আমরা বাই করি, শুধু এখানে পেয়েছি 2T1 ইকুয়ালস টু 5T, ওখানে পেয়েছি 2T2 ইকুয়ালস টু 3T, তাহলে দুটো ইকুয়েশনকে যদি ভাগ করে দিই, 1 নম্বর ইকুয়েশন বাই 2 নম্বর ইকুয়েশন, কী পাবো, T1 বাই T2, দুটো ইকুয়েশনকে শুধু ভাগ করছি, কত পাবো 5/3, 5/3, কত ইজিলি হলে দেখো। এটা কিন্তু খুব ছোট করে আমি করেছি, তুমি অন্যান্য জায়গাতেও তোমরা হয়তো এর অ্যান্সার পাবে, দেখবে খুব বড় করে এটাকে করে।
তাহলে T1/T2 এই রেশিও হলো কি 5/3। আমরা দেখি যে 5/3 কোন অপশানে আছে। 5/3 আছে দেখো অপশান 3তে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো কি অপশান 3। আর একটা বাকি রয়েছে, সেটা করলেই আজকের এপিসোডটা আমাদের শেষ হয়ে যাবে। চলো এবার আমরা আসছি আমাদের আজকের লাস্ট কোশ্চেন একদম। কি বলেছে এখানে? ক্যাপাসিটরের এটা অঙ্ক বলেছে, সমান্তরাল পাত ধারক, ঠিক আছে, সমান্তরাল পাত ধারক একটা আছে, তার দুটো পাতের মধ্যে দূরত্ব হচ্ছে ডি। এবার দুটো ভিন্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক, দুটো আলাদা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রয়েছে K1 আর K2, ঠিক আছে। তাদের আবার বেদ বলে দিয়েছে 3/8D আর 3/8 ইন্টু ডি আর D/2। আর K1 K2-র মধ্যে একটা রিলেশান বলেছে, Q1 = 1.25 ইন্টু K2। এটা মনে রাখবে, হ্যাঁ, এই ডেটাগুলো মনে রাখবে, 3/8D D/2, আর এখানে হচ্ছে K1 = 1.25 ইন্টু K2, ঠিক আছে। তাহলে K1-এর ভ্যালু কী? তো দেখবে এটা সমান্তরাল পাত ধারক, সমস্ত টেক্সট বইতেই আছে, যেখানে যেখানে সমান্তরাল পাত ধারক রয়েছে, তো সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালাটা সেটা এখানে লাগবে। আর মাঝখানে যদি কোনো কুপরিবাহী কোনো মাধ্যম আমরা ইন্ট্রোডিউস করি, সেখানে ক্যাপাসিটরের কি চেঞ্জ হয় ক্যাপাসিটেন্সের, সেটাও বলে দেওয়া আছে। তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব ধরো লিখছি, ধরো C0, ঠিক আছে, শূন্য মাধ্যমে, সেটা কি হয়? সেটা হয় K∈0 A বাই হয় D, K∈0 A ইন্টু D হয়। কেটাকে আমরা নিচে নামিয়ে দিই, তাহলে এটা হয়ে যায় ε0 A বাই D/K, ঠিক আছে, D/K। আমি স্টুডেন্টদের এই ফর্মে লিখতে বলি, ε0 A বাই ε0 A বাই D/K। এবার যদি এমন হয় না, একটা ধারক রয়েছে, এখানে ধরো একটা ধারক আছে, এটা প্লাস, এটা মাইনাস, এখানে মাঝখানে ধরো তিনটে মাধ্যম আছে, এটা একটা মাধ্যম, এটা আরেকটা মাধ্যম, এটা আরেকটা মাধ্যম, ঠিক আছে। এর থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল না, আগেরটাই আমার মনে আবার চলে আসছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এর K1, এর K2, এর ধরো K3, ঠিক আছে। এর বেদ ধরো D1, এর বেদ ধরো D2, এর বেদ ধরো D3। তাহলে জাস্ট নিচেতে ওরা অ্যাড হয়, ফর্মুলাটা তোমরা কিন্তু মনে রাখবে। তাহলে এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত হবে? তিনটে পরাবৈদ্যুতিক মাধ্যম মাঝখানে আছে, একটার পরাবৈদ্যুতিক ধ্রুবক K1, আর একটার K2, আর একটার K3, এবং বেদ যথাক্রমে D1 D2 D3। তাহলে এদের তুল্য ধারকত্ব হয়, ওপরে একই থাকে ε0 A, নিচে হয়ে যায় D1/K1 প্লাস D2/K2 প্লাস D3/K3, ঠিক আছে। এইটা হয়, এটা আমাদের মনে রাখতে হবে, সেটা আমাদের এখানে এবার লাগবে, ঠিক আছে। এই অঙ্কটায় লাগবে আমাদের। অঙ্কটাতে আমরা দেখি আমরা কি ডেটাগুলো বলেছে আমাদের, আরেকবার দেখে নিই। এটা বলেছে ডি, দুটো পরে K1 K2, আর মাঝখানে একটা বায়ু আছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমাদের আরেকবার ছবি আঁকতে হবে এটার ক্ষেত্রে, ঠিক আছে। এটার ক্ষেত্রে চলো ছবিটা আমরা এঁকে নিই। এবার ধরো আমাদের অঙ্কে যেটা দিয়েছে তার ক্ষেত্রে, এটা তো আমরা ফর্মুলা লিখলাম, আমাদের অঙ্কে যে ছবিটা দিয়েছে সেটা দুটো সমান্তরাল পাত ছিল, দুটো সমান্তরাল একরকম পাত ছিল। এটা ধরো প্লাস চার্জ আছে, এটায় ধরো মাইনাস চার্জ আছে, ঠিক আছে। এখানে একটা K1 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের একটা মিডিয়াম আছে, এখানে একটা K2 ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মিডিয়াম আছে, আর এখানে বায়ুই আছে আগের মতো, এখানে আর অন্য কিছু কিন্তু দেয়নি। তাহলে এখানে K = 1, এই আমাদের করা হয়েছে, ঠিক আছে। এখন K1টার বেদ বলে দিয়েছে, সেটা কত? 3D/8। এটা বলেছে 4D/8, মানে D/2 বলেছে, এটা বলেছে D/2, ঠিক আছে। তাহলে এইটার ক্যালকুলেশান করতে হবে, এইটার আমাদের ক্যালকুলেশান করতে হবে, এর বেদ কত হবে। মোট বেদ কত ছিল? মোট বেদ ছিল D, ঠিক আছে। টোটালটা ছিল D, তাহলে এই অংশটা কত হবে? এই অংশটা হবে D মাইনাস এই দুটোর যোগ 3D/8, এটা হবে 3D/8 প্লাস D/2 ইকুয়ালস টু D মাইনাস, ঠিক আছে, 3D/8, এটাকে ধরতে পারি 4D/8, মানে হচ্ছে এটা 7D/8, মানে হচ্ছে কত?
d/8, ঠিক আছে। তো ক্যালকুলেশন করে কি বেরোলো, এই জায়গাটার বেদ হচ্ছে কত, d/8। জাস্ট এটা এমনি যোগ বিয়োগ করে ক্যালকুলেশন। আমার একটু জায়গা লাগবে, তাহলে এই জায়গাটা আমি ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি, d/8টা আমি এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে। ক্যালকুলেশনটা আমি মুছে নিলাম। এখানে আমাদের এটা কত বেরিয়েছে, এটা বেরিয়েছে আমাদের d/8, ঠিক আছে। 3d/8, d/2, এটা বেরিয়েছে আমাদের d/8। তাহলে এখন তুল্য ধারকত্ব কত হবে এই সময়ের, এই তুল্য ধারকত্বটা মেন কোশ্চেনে কী বলা আছে, যখন বায়ু ছিল তার ডবল বলা আছে। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিটেন্সটা, সেটা স্টার্টিংয়ের ক্যাপাসিটেন্সের বলেছে ডবল, 2C0 বলেছে, ঠিক আছে। এখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এই ফর্মুলা দিয়ে বের করব, এই ফর্মুলা দিয়ে বের করছি। এই ফর্মুলা দিয়ে যদি বের করি তাহলে ε0A হবে ওপরে, ε0A বাই d1/k1, d1-এর জায়গা কী হবে 3d/8, 3d/8, ঠিক আছে। তাকে k1 দিয়ে ভাগ, তাহলে 3d/8k1 প্লাস d2/k2, d2-র ভ্যালু কত, d2-র ভ্যালু হচ্ছে d/2, তাহলে d/2 ইন্টু কী বলেছে, ইন্টু k2 বলেছে, k2 প্লাস কি আছে d3/k3। এখন d3 কত, d3 হচ্ছে d/8, তাহলে d/8, k3 কত, দেখো বায়ু মাধ্যম, তাহলে k3 হচ্ছে কত 1, ঠিক আছে, k3 হচ্ছে 1। তো এটা d/8ই তাহলে থাকলো, ঠিক আছে, ইকুয়ালস টু C0, মানে যখন বায়ু ছিল তখনকার ধারকত্ব, সেটা কি, সেটা হচ্ছে এটা, এই ফর্মটা লিখবো, এই ফর্মটা লিখবো, এই দিকের এই ফর্মটা। তাহলে ε0A বাই d/k, ε0A বাই হচ্ছে d/k, কম্পেয়ার করছি আমরা। যদি কম্পেয়ার করি তাহলে দেখো এখানে একটা 2 আছে, হ্যাঁ এখানে একটা 2 আছে, কিন্তু 2 ইন্টু, তাহলে এটাকে যদি কম্পেয়ার করি, এবার এই জায়গাটা আমাদের লাগবে না, এই জায়গাটা আমরা মুছে ফেলছি, ক্যালকুলেশন করবো এই জায়গাটাতে আমরা। তাহলে ε0A দেখো দুদিকে কেটে গেল, ε0A দুদিকে কেটে গেল, সমস্ত ডিগুলো কেটে গেল, সমস্ত ডিগুলো কেটে যাচ্ছে। এখানে আমি একটা অন্য কালার ইউজ করি, ডিগুলো সব কেটে যাচ্ছে, সমস্ত ডিগুলো কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ডান দিকে কি পড়ে থাকছে, ডান দিকে পড়ে থাকছে 2k, ঠিক আছে। এবার কেটা যেহেতু বায়ু মাধ্যম, এই কেটার ভ্যালু হয়ে যাবে 1 বায়ু মাধ্যম বলে, k=1 বসবে এখানে, তাহলে ডান দিকে পড়ে থাকবে 2, ঠিক আছে, ডান দিকে পড়ে থাকবে 2। তাহলে বাঁ দিকে কী থাকছে, বাঁ দিকে থাকছে 1/3/8k1 প্লাস, এখন k2-র ভ্যালু কত হবে, k2-র ভ্যালু হবে k1/1.25, দেখবে মেন কোশ্চেনে বলা আছে k2-র ভ্যালু হবে k1/1.25, তাহলে k1/1.25, আগে থেকে একটা 2 ছিল, প্লাস, ঠিক আছে, প্লাস ওইখানে কি আছে 1/8, তাহলে 1/8 ইকুয়ালস টু হচ্ছে 2, ঠিক আছে। এই জিনিসটা হলো। এবার দেখো একে তাহলে আমরা কি করব, একে আমাদের এবার একটু সরল করতে হবে। এটাকে যখন আমরা একটু সরল করব, তাহলে 2 দিয়ে কোণাকুণি আমরা গুণ করে দিই, 2 দিয়ে কোণাকুণি যদি 2-এর সঙ্গে, তাহলে এটা টোটালটা গুণ হবে, ইকুয়ালস টু হবে 1, তাহলে 2 ইন্টু এই দুটোকে আমরা যোগ করছি, তাহলে 8k1 লসাগু হয়ে গেল, এখানে আছে 3। একে যদি 4 দিয়ে গুণ করি, এটাকে যদি 4 দিয়ে গুণ করি দেখো, তবে 8 হবে, তাহলে 4 দিয়ে মাথাটাকেও গুণ হবে, এটা 3 থাকলো, 4 দিয়ে যদি একে গুণ করি, 4 ইন্টু 0.251 হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 5, তাহলে হয়ে যাচ্ছে 3 + 5/8k1 প্লাস হচ্ছে কি 1/8, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে 1, কোণাকুণি গুণ হয়েছে, ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এবার এই জায়গাটা মুছে ফেলি, আমি সরল করতে হবে আমাকে, তোমরা আশা করি খাতায় লিখছো আমার সঙ্গে সঙ্গে। ইমপ্লাইজ দ্যাট, তাহলে নিচে কি 8k1 লস, উপরে দেখো এখানে আছে, এখানে 8 আসছে, 8 কেটে যাবে, 1/k1 থাকবে এখানে, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি পড়ে থাকবে এখানে 2/k1 প্লাস 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি, 1/4 ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে 2/k1, 1 মাইনাস 1/4 কত হয়ে যাবে, এটা 3/4, এটা হয়ে যাবে 3/4,
তাহলে K1 কত হবে? এখান থেকে যদি কেউ K1 বের করি, K1 হবে কোনাকুনি, K1টা উপরে চলে যাবে 8/3, K1 হয়ে যাবে 8/3, 3 2 6, 2.66। তাহলে K1 এর ভ্যালু কত হচ্ছে? 2.66। আমরা দেখি কোন অপশানে আছে K1 এর ভ্যালু 2.66। দেখো 2.66 রয়েছে 1 নম্বর অপশানটা, তাহলে এখানে অপশান 1 হচ্ছে কারেক্ট। তাহলে আজকে আমরা কিন্তু নিট 2025 সালের প্রথম 20টা কোশ্চেন সলভ করেছি, এখনও 25টা বাকি রইল। তার মানে আরেকটা ক্লাস আমাদের করতে হবে। তোমাদের যদি মানে আমাকে সাপোর্ট করো, দেখছো এই প্রশ্নগুলো যে আমি সলভ করছি, খুবই এটা পরিশ্রমের ব্যাপার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে দিও, এবং যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গেও এটা শেয়ার করো। তাহলে এরপরের আমি এমসিকিউগুলো সলভ করব এর পরের একটা ক্লাসে। আজকে 2025 সালের 1 থেকে 20 নাম্বার পর্যন্ত সলভ করলাম। ঠিক আছে, টাটা, গুড নাইট।